একটু আমি এক্সট্রিমলি সরি আসলে নেটের জন্য। ফেসবুকে আসছে কিনা এবার দেখে দাঁড়াও। এক্সট্রিমলি সরি ভাই। হ্যাঁ, ওকে আসছে। হ্যাঁ ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আসো, যেখানে ছিলাম আমি বলতেছিলাম এখানে তাহলে আমাদের কলমটা হয়ে গেল, এই তো। ওকে, আচ্ছা দেখো তাহলে সূত্র কি? লাইন নাম্বারের সূত্র হচ্ছে আমাদের এন হাই মাইনাস এন লো। যেমন এখানে যদি বামার সিরিজের ফোর্থ লাইন বলে তাহলে লাইন সংখ্যা হচ্ছে 4, লাইন নাম্বার, তাহলে এন হাই মাইনাস এন লো। আর বামার সিরিজের জন্য আমরা সবাই জানি এন লো ইকুয়াল টু 2 হয়ে থাকে, তাহলে এন হাই ইকুয়াল টু হবে 6। ওকে, এতটুকু আশা করি সবাই আমরা বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই। এবারও সামনে দেখি লাইন নাম্বারের একটা স্পেশাল কেস আছে। ধরো এটা যদি তোমাদের এন লো হয় আর এন হাইটা, এটা যদি আমাদের এন লো প্লাস 1 হয়, তাইলে এই ক্ষেত্রে যে বিকিরণ রেখাটা আমরা পাবো সেটাকে আমরা বলি এইচ আলফা, এইচ আলফা লাইন। তাহলে এইচ আলফা লাইন কখন পাবো? দেখো খেয়াল করে, এইচ আলফা লাইন কখন পাবো? এইচ আলফা এটা পাবো যদি এন হাইটা কত হয়? এন লো প্লাস 1 হয়। তো এটা হচ্ছে এইচ আলফা, এই সময় আমি পাবো। একটা স্পেশাল কেস। ধরো এরকম যদি হয়, ধরো এটা যদি আমাদের এন লো হয় আর আমার যদি এন হাইটা এন লো প্লাস 2 হয়ে থাকে, তাহলে এই সময় যে বিকিরণ রেখাটা পাওয়া যাবে, এই সময় যে বিকিরণ রেখাগুলো পাওয়া যাবে সেটাকে আমরা বলতেছি এইচ বিটা লাইন। তাহলে এইচ বিটা লাইন তুমি কখন পাবা? যদি এন হাইটা কত হয়ে থাকে? এন লো প্লাস 2 হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো একটু ভালো করে পড়বা যে এইচ আলফা কখন পাবা, এইচ বিটা কখন পাবা। সেমভাবে ধরো এটা যদি এন লো হয় আর এন হাই যদি কত হয়? এন লো প্লাস 3 হয়ে থাকে, তাহলে এই অবস্থায় তুমি যে লাইনটা পাবা এটাকে আমি বলবো এইচ গামা লাইন। তাহলে এইচ গামা কখন পাবা? যদি আমার যে এন হাই আছে সেটা যদি কত হয়? এন লো প্লাস 3 হয়ে থাকে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা এই তিনটা। তাহলে এইচ আলফা লাইন বলা মানে এন হাই ইকুয়াল টু কত? এন লো প্লাস 1। আচ্ছা আরেকবার বোঝাচ্ছি দেখো। এইচ আলফা লাইন এটা কখন পাবা? যদি এন হাই ইকুয়াল টু এন এল প্লাস 1 হয়। তোমাকে যদি কখনো বলে প্রশ্ন যদি লেখা থাকে এইচ আলফা লাইন, তাহলে ধরেই নিবা এন হাই ইকুয়াল টু কত? এন লো প্লাস 1। তোমাকে যদি বলে এইচ বিটা লাইন, তাহলে মনে রাখবা এন হাই ইকুয়াল টু কত হবে? এন লো প্লাস 2 হবে। আর তোমাকে যদি বলে এইচ গামা লাইন, তাহলে হচ্ছে সেটা কত হবে? এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 3 হবে। সেমভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে কোনটা? এইচ ডেল্টা, সেটা ক্ষেত্রে এন হাই ইকুয়াল টু এন এল প্লাস 4 হয়ে থাকে। এবার কি বুঝতে পারছো সবাই? আমাকে বলো তো, মানে তোমাকে এরকম এই জিনিসটা জাস্ট বলবে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা। সেই ক্ষেত্রে এই সম্পর্কগুলো একটু মনে রাখতে হবে। এইচ আলফা মানে এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1। এইচ বি আমি ম্যাথ করে দিব, তখন দেখবা ক্লিয়ার হয়ে গেছে এগুলো। তারপর চাই বর্ণালী রেখার সংখ্যা। এটা একটা সূত্র আছে যে মোট বর্ণালী সংখ্যা, এটা কত হবে দেখো। মোট বর্ণালী সংখ্যা, এটা সূত্র হচ্ছে এন হাই মাইনাস এন লো ইন্টু এন হাই মাইনাস এন লো প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 হয়ে থাকে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা মনে রাখবা। জাস্ট কোত্থেকে আসছে না আসছে এগুলো দেখার দরকার নাই, জাস্ট ফর্মুলাটা শিখবা। ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বর্ণালী রেখার সংখ্যা। ঠিক আছে, মোট বর্ণালী সংখ্যা। তাহলে সূত্র বললে সূত্র হচ্ছে তোমার এটা হবে। আচ্ছা, একটা চলো জিনিস দেখাই দিয়ে আসো। ধরো কেউ যদি আমাকে বলে যে আমার, ধরো এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, এটা আমার দ্বিতীয় কক্ষপথ, এটা আমার তৃতীয় কক্ষপথ। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, এটা আমাদের দ্বিতীয় কক্ষপথ, এটা আমাদের তৃতীয় কক্ষপথ। একটা ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তরে আছে, সে 1 নাম্বারে জাম্প করবে। তাহলে এখানে তো জিজ্ঞেস করছে বর্ণালীর সংখ্যা কয়টা হবে। একটা ইলেকট্রন যদি কোত্থেকে হয়? 3 থেকে যদি 1-এ জাম্প করে, তাহলে বর্ণালীর সংখ্যা কয়টা হবে জিজ্ঞেস করছে। তাহলে আমি যদি মোট বর্ণালীর সংখ্যা যদি সূত্র দিয়ে বের করতে চাই, পর আমি থিওরিটিক্যালিও বুঝাই দিব বর্ণালী সংখ্যা সেটা কত হবে দেখো তো। বর্ণালী সংখ্যা, তাহলে তুমি বলবা 3 থেকে যেতে 1-এ আসতেছে, তাহলে এন হাই হচ্ছে 3, এন লো হচ্ছে 1, তাহলে 3 মাইনাস 1 প্লাস 1 আর ডিভাইডেড বাই তাহলে হবে কত? 2। তাহলে আসবে কত? 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তাহলে বর্ণালীর সংখ্যা হবে 3। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো বর্ণালীর সংখ্যা 3টা কেমনে হয়েছে একটু দেখান। দেখো, এমন হইতে পারে যে আমার যে ইলেকট্রনটা আছে সেটা ডাইরেক্ট 3 থেকে 1-এ আসতে পারে, তখন তুমি এক ধরনের বর্ণালী পাবা। আচ্ছা, আবার এমন হইতে পারে আমার যে ইলেকট্রনটা আছে সেটা আগে 3 থেকে 2-এ আসলো। 3 থেকে কোথায় আসলো আগে বলো তো? 3 থেকে আগে 2-এ আসলো। তো 3 থেকে 2 আসার সময় একটা বর্ণালী পাবা, আবার 2 থেকে 1-এ আসার সময় আরেকটা বর্ণালী পাবা। বুঝতেছো কিনা দেখো। মানে
3 থেকে 1-এ ডাইরেক্ট জাম্প করতে পারে, তখন বর্ণালী পাচ্ছ একটা। আবার এমন হতে পারে ইলেকট্রনটা 3 থেকে আগে 2-এ আসলো, তখন একটা বর্ণালী পাইলা, আবার 2 থেকে আবার 1-এ আসলো, তখন আরেকটা বর্ণালী পাইলা। এভাবে করে তুমি বর্ণালী পাচ্ছ কটা? 3টা। তাহলে মোট বর্ণালীর সংখ্যা হয়েছে 3টা। বলো তো বুঝতে পারছো কিনা মোট বর্ণালীর সংখ্যা 3টা কেমন হয়েছে? একটু করে আমাকে জানাও যে মোট বর্ণালীর সংখ্যা 3টা কেমনে হয়েছে, এটা বুঝতে পারছো কিনা? 3টা কেমনে হয়েছে? ওকে, তারপর যাই, আমরা একটু ম্যাথ করতে হবে, আমাদের একটু দ্রুত আগাইতে হবে, কেমন? 10 মিনিটের মধ্যে আমরা থিওরি শেষ করে আমরা ম্যাথে ঢুকে যাবো। ওকে, দেখো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি বলে? এটা বলে এরকম, ধরো তোমার যদি এখানে একটা বস্তুকে তুমি নাও, এখানে ধরো একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম, তার ভর ধরো এম, তার ব্যাগ ধরো হচ্ছে ভি, তখন সে কী মানে যদিও এটার ভর এম আর ব্যাগ ভি, তখন কোনো একটা বস্তু চলার সময় সে কীভাবে চলে বলো তো? তরঙ্গাকার পথে অগ্রসর হয়। তাহলে কোনো একটা বস্তু যখন চলে, তখন এই টি ব্রগলি কী বলছে? যে প্রত্যেকটা বস্তু যখন চলে, তো সে চলার পথে সে কীভাবে অগ্রসর হয়? তরঙ্গাকার পথে অগ্রসর হয়। তো এই তরঙ্গের যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে ল্যামডা ধরে নিই, তখন ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা কী হয়ে থাকে? ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম বি হয়ে থাকে। ল্যামডা ইকুয়াল টু কত হয়ে থাকে? এইচ ডিভাইডেড বাই এম বি হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয়, এখন তুমি বলতে পারো ভাই আপনি যখন হাঁটতেছেন আমি তো কোনো তরঙ্গ দেখতেছি না। কেন দেখতেছি না বলেন তো? খেয়াল করে দেখো, আমাদের যে ব্যাগটা, আমি যেই ব্যাগে হাঁটতেছি সেটা কিন্তু আলোর ব্যাগের তুলনায় অনেক কম। তাহলে এখানে যে এমবির ভ্যালুটা সেটা অনেক ছোট হবে না বলো তো? আমাদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে আমি ধর এখানে যদি যত এখানে দৌড়াই না কেন, তো আমার কিন্তু আমার ব্যাগটা কিন্তু আলোর ব্যাগের তুলনায় অনেক কম। তাহলে এই ভ্যালুটা কিন্তু যথেষ্ট ছোট ভ্যালু। তাহলে এই ভ্যালুটা অনেক বড় ভ্যালু হবে। তো ল্যামডা যদি অনেক বড় হয়, ল্যামডা মানে কি? ওই যে একটা পূর্ণ তরঙ্গ হইতে যে দূরত্বটা, তো ল্যামডা অনেক বড় হওয়া মানে আমার তরঙ্গটা প্রায় ফ্ল্যাট ধরনের, সেটা আমি চোখে দেখা পড়বে না। এই জন্য আমরা যদিও তরঙ্গাকার পথে যাই, বাট আমাদের কাছে মনে হয় আমি ফ্ল্যাটই হাঁটতেছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে যে সূত্রটা মনে রাখবো সেটা কোনটা? ল্যামডা ইকুয়াল টু কত হয়ে থাকে? এইচ বাই এম বি হয়ে থাকে। ওকে, আচ্ছা, এরপরে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই ল্যামডার যেটা আছে ল্যামডা, এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে তরঙ্গ ধর্ম। আর ভরবেগ যেটা আছে ভরবেগ, এটাকে আমরা বলে থাকি কণা ধর্ম। ভরবেগটাকে আমরা কি বলি? কণা ধর্ম। তাই এখান থেকে আরেকটা সূত্র বানানো যায় যে তরঙ্গ ধর্ম এটা ইকুয়াল টু তরঙ্গ ধর্ম এটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই কণা ধর্ম। এইচ ডিভাইডেড বাই কত হয় বলো তো? কণা ধর্ম হয়ে থাকে। এইচ ডিভাইডেড বাই কণা ধর্ম হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এখান থেকে দুইটা সূত্র আমরা মনে রাখবো, এই দুটো সূত্রটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে একটা সূত্র হচ্ছে আমার এটা, একটা সূত্র হচ্ছে আমার এটা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা জানো কি না, ইলেকট্রন, তাহলে যেহেতু ইলেকট্রন একটা ভরযুক্ত বস্তু, তাহলে এর যে চলার পথ সেটাও কীরকম হবে? তরঙ্গাকার হবে। ওকে, তাহলে ধরো এটা একটা কক্ষপথ, তাহলে এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এই জায়গায় ধরো একটা ইলেকট্রন আছে, তাহলে তার যেটা চলার পথ সেটাও কীরকম হবে? এখানে কক্ষপথের মধ্যে তরঙ্গাকার পথে কিন্তু সে চলবে। তাহলে এই আমাদের বৃত্তাকার কক্ষপথে কিন্তু সে তরঙ্গাকার পথে কিন্তু চলবে। তাহলে একটা, দুইটা, তিনটা। ওকে, দেখো তাহলে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ হয়েছে দেখো তো। এখান থেকে যদি স্টার্ট করি, তাহলে এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ। তারপরে তাহলে একটু করে এটাকে মুছে দিই, দাঁড়াও। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে যেহেতু ইলেকট্রনেরও ভর আছে, তাহলে ইলেকট্রনটা কীভাবে চলবে? তরঙ্গাকার পথে চলবে। তরঙ্গাকার পথে যখন চলবে, তাহলে একটা পূর্ণকম্পন, দুইটা পূর্ণকম্পন, তিনটা পূর্ণকম্পন, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখানে পূর্ণকম্পন দেখো, এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বারটা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার 5, আর এটা হচ্ছে তোমার এখানে 6। তো দেখা গেছে কি, ধরো ইলেকট্রনটা, তাহলে বলতে পারবে এটা কত নাম্বার কক্ষপথ হবে? এটা কি বলতে, এটা তোমার ধরো নিউক্লিয়াস। দেখা গেছে যততম কক্ষপথে ইলেকট্রনটা অবস্থান করে ঠিক তত সংখ্যক পূর্ণকম্পন সম্পাদন হয়। তাহলে যেহেতু এখানে 6টা পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, দেখা যাবে এটা 6 নাম্বার কক্ষপথ। মানে দেখা গেছে কি, ইলেকট্রনটা যেই কক্ষপথ অবস্থান করবে তত সংখ্যক পূর্ণকম্পন সম্পাদিত হবে। যেহেতু আমার এখানে 6টা পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, তাহলে এটা কক্ষপথ সংখ্যা হবে 6। আচ্ছা, তাহলে একটা জিনিস আমাকে বলো, একটা পূর্ণকম্পনে যদি ল্যামডা পথ অতিক্রম করে, তাহলে এখানে 6টা পূর্ণকম্পন হয়েছে, তাহলে এখানে 6 ল্যামডা পথ, আর এনতম কক্ষপথে থাকলে এন ল্যামডা পথ অতিক্রম করবে। তাহলে 2 পাই আর এন, যেটাকে আমরা
পরিব্যাসার্ধ বলতে পারি, সরি এই হ্যাঁ পরিব্যাসার্ধ, সেটা কত হবে তাহলে n ল্যামডার সমান হবে। তাহলে এটাকে আমরা একটু মনে রাখতে পারবো। কেমন? মানে এই পুরাটাকে তো আমি এখানে যদি কি হয়, এটা যদি আমাদের খেয়াল করে দেখো, এটা যেটা আছে এটা যদি আমাদের আর এন হয়, তাহলে এই পরিব্যাসার্ধকে আমি কত বলবো, 2π r n। তাহলে সেই 2π r n কার সমান হবে, n ল্যামডা। কারণ এখানে দেখো 6 ল্যামডার সমান, তো আমি তো 6 এখানে আসছে, জেনারেলি তো আমি n বসাবো, তাহলে এখানে হবে n ল্যামডার সমান। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই? দেখো তো একটু করে বোঝা গেছে কিনা জিনিসটা। 2π r n ইকুয়াল টু কত হবে, n ল্যামডার সমান হবে। আচ্ছা, এরপরে যাই। এরপর আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের কয়টা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম একটু মনে রাখতে হবে, কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, একবার রিক্যাপ করতেছি, দেখো। মানে এখানে কি বলা হয়েছে, ইলেকট্রনটা যেই কক্ষপথে অবস্থান করবে ঠিক তত সংখ্যক পূর্ণকম্পন সম্পাদন হবে। দেখো এখানে পূর্ণকম্পন সম্পাদন হয়েছে কয়টা, 6টা। তাহলে এখানে ইলেকট্রন এই কক্ষপথের সংখ্যা হবে 6। তাহলে এখানে আমাকে বলো তো নর্মাল ব্যাসার্ধ কত হয়, 2πr। তাহলে এটা এনতম কক্ষপথের, তার ব্যাসার্ধ হবে rn। তাহলে এখানে পরিব্যাসার্ধ হবে 2πrn। আর এখানে কতটুকু পথ অতিক্রম করছে, একটাতে তো ল্যামডা পথ অতিক্রম করে, তাহলে 6টাতে অতিক্রম করে 6 ল্যামডা, বা nটাতে অতিক্রম করবে n ল্যামডা। তাহলে 2πrn ইকুয়াল টু কত হবে, n ল্যামডা হবে। হোপফুলি বুঝতে পারছো এবার। তারপর যাই, দেখো একটা ছড়া মনে রাখবা, মহাজগৎ থেকে মনে রাখবা মহাজাগতিক রশ্মি। মহাজগৎ থেকে মনে রাখবা কি, মহাজাগতিক মহাজাগতিক রশ্মি। আচ্ছা, গামা থেকে মনে রাখবা গামা রশ্মি, গামা রশ্মি। রঞ্জন থেকে মনে রাখবা রঞ্জন রশ্মি বা এক্স রে। এখান থেকে কি মনে রাখবা, রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে। তারপর অতিবেগুনি থেকে মনে রাখবা অতিবেগুনি রশ্মি বা ইউভি, ইউভি বা অতিবেগুনি। ওকে, অতিবেগুনি রশ্মি। দৃশ্য থেকে মনে রাখবা দৃশ্যমান রশ্মি। তারপর আলোকিত থেকে মনে রাখবা অবলোহিত বা আইআর, অবলোহিত, আমি বুঝাই দিচ্ছি জিনিসটা, টেনশন নেওয়ার দরকার নাই, বা আইআর। মাইক্রোওয়েভ থেকে মনে রাখবা মাইক্রোওয়েভ রশ্মি, মাইক্রোওয়েভ। আর রেডিও থেকে মনে রাখবা রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। আচ্ছা, তাহলে ছড়াটাকে একবার পড়াই দিই। ছড়াটা কি, মহাজগতের গামারঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে আলোকিত করেছে মাইক্রোওয়েভ, রেডিও, টেলিভিশন। আচ্ছা, এটা কিসের ক্রম দেওয়া আছে জানো, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। তার মানে এর থেকে এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর থেকে এর 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 তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর থেকে আবার এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর থেকে আবার এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এটা কিসের ক্রম দেওয়া এখানে, এটা দেওয়া হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। এটা দেওয়া এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। আচ্ছা, তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম পারো, তাহলে তুমি কম্পাঙ্কের ক্রমটাও পারবা না। কারণ কম্পাঙ্ক আর তোমার যে ওই তরঙ্গ দৈর্ঘ্য, তারা কিন্তু একে অপরের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এখানে আমাকে তাহলে বলো তো ল্যামডা ম্যাক্স কার হবে, বলতে পারবা? এখানে ল্যামডা ম্যাক্স কার হবে, ল্যামডা ম্যাক্স। এখানে ভ্যালু মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট কোনটা থেকে কোনটা বড় সেটা মনে রাখলেই চলবে। ল্যামডা ম্যাক্স হবে তাহলে রেডিও ওয়েভটা, ল্যামডা ম্যাক্স হবে তাহলে রেডিও ওয়েভটা। তাহলে তুমি আমাকে বলো, যেহেতু রেডিও ওয়েভের এটা ল্যামডা ম্যাক্স, তাহলে এটা কিন্তু কি হবে, এখানে এটার এফটা কিন্তু কম্পাঙ্ক কিন্তু মিনিমাম হবে, কারণ ল্যামডা আর কিন্তু এফ এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা কিন্তু এফটা কিন্তু কি হবে, মিনিমাম হবে। ওকে, তারপর চলো আমি এমসিকিউ সলভ করি, বলো এটা কি হবে আনসার। আমরা এখন এখন আমরা ম্যাথ ঢুকে গেছি আস্তে আস্তে, কেমন? আচ্ছা, আমরা নেক্সট আধা ঘন্টা ম্যাথ করবো, এরপর আমরা নতুন টপিকে যাবো। আর কয়েকটা ম্যাথ করে আমি ব্রেক দিচ্ছি তোমাদেরকে। দেখো, বলছে নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্কটা হচ্ছে বেশি। তাহলে কম্পাঙ্ক বেশি মানে এফ বেশি মানে ল্যামডা হচ্ছে কম। তাহলে দেখো কোনটা বামে আছে, মহাজগতের গামা, গামা মানে মহাজগতে নাই, রঞ্জন আছে, এক্স রে আছে। তাহলে আনসার কী হবে বলো তো, এক্স রে হবে। বুঝা গেছে? ওকে, তারপর দেখো দুটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো তরঙ্গ সংখ্যার অনুপাত এটা মানে কি বলতো, μ1:μ2 দেওয়া আছে। এটা কত, এটা দেওয়া আছে 2:3। দেন বলতেছে তাদের কোয়ান্টাম প্রতিশক্তির অনুপাত কত হবে। আচ্ছা, কোয়ান্টাম প্রতিশক্তি কত হয়, কোয়ান্টাম প্রতিশক্তি এটা হচ্ছে hc/ল্যামডা। তাইলে খেয়াল করে দেখো, আমি যদি তাহলে E1/E2 বের করি, তো এইচসি তো দুইটার মধ্যেই কমন, তাহলে এখান থেকে আসবে ল্যামডা 1 আর ল্যামডা 2।
ল্যামডার সাথে হচ্ছে আবার কম্পাঙ্কের তরঙ্গ সংখ্যার সংখ্যা সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে চলে আসবে μ1 বাই μ2। তো μ1 বাই μ2 তো 2/3, তাহলে এটাও কত চলে আসবে 2:3 চলে আসবে। তা 2:3 হচ্ছে ডি নাম্বার আনসার। দেখো এটা সবাই বলতেছে কেন, এটার আনসার তো ডি, 2:3 হবে। বুঝতে পারছো কিনা বলো একটু করে? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে না? যারা বলতেছো তারা কি বুঝতে পারছো এটা আনসার যে ডি হবে? এটা একটু করে আমাকে কমেন্টে জানাও, যারা বলতেছো তারা ডি এটা বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, তারপর যাই। বলো এটা কি হবে? একটা রেডিও স্টেশনে এত কম্পাঙ্কের বিকিরণ নির্গমন করতেছে, তাহলে এটা তোমাকে এফ দেওয়া আছে, ঠিক আছে, এফ বলছে এর কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে F1। তাহলে F2টা কত? F2, এটা হচ্ছে 2F1। আচ্ছা ভাই, আলোর ব্যাগটাকে তুমি কখনো পরিবর্তন করতে পারবা? আলোর ব্যাগ সি, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি না সি ইকুয়াল টু কত হবে? F1 ল্যামডা 1 ইকুয়াল টু F2 ল্যামডা 2। তো যেহেতু তুমি এফটাকে দ্বিগুণ করে দিছো, তাহলে ল্যামডা 2টা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে না? বলো তো। যেহেতু তুমি এফটাকে দ্বিগুণ করছো, তাহলে ল্যামডা হবে অর্ধেক। আর এফকে দ্বিগুণ করলে কি হয় বলো তো? ই ইকুয়াল টু আমরা সবাই জানি এইচ এফ। তাহলে এফ যদি দ্বিগুণ করে দাও তাহলে ইটাও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে কোয়ান্টাম প্রতিশক্তি কত হবে? দ্বিগুণ হবে। তাহলে কোয়ান্টাম প্রতিশক্তি কি হবে? দ্বিগুণ হবে। ল্যামডা কিন্তু দ্বিগুণ না, ল্যামডা অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারছো নাকি বোঝা নাই? বলো, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে যাই। বলো এটা কি হবে? এটা কি হবে একটু চেষ্টা করো তো নিজেরা। এটা কিন্তু ভালো প্রবলেম। এটা দেখো, বলছে একটা সবুজ বাল্ব আর একটা লাল বাল্ব সমান শক্তি সহ বিকিরণ করতেছে। সমান শক্তি মানে দুজনের তাহলে এনার্জিটা সমান বিকিরণের। প্রতি সেকেন্ডে বাল্ব দুটি দ্বারা নির্গত ফোটনের সংখ্যার মধ্যে কোনটা সম্পর্কটা সঠিক? মানে ব্যাপারটা খেয়াল করো, এখানে আমার কাছে দুটা বাল্ব আছে, একটা হচ্ছে সবুজ বাল্ব। তাহলে সবুজ বাল্ব যে এনার্জিটা নির্গমন করবে তার কত, মান কত হবে? যদি আমি ধরে নিই এন সংখ্যক ফোটন বের হবে, তাহলে এন জি ইন্টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জি হবে। এটা দেখো এটা বুঝতে পারছো কিনা? নর্মালি তো আমি চিন্তা করি একটা ফোটন, বাট এখানে বলেই দিছে ফোটন সংখ্যার মধ্যে কম্পারিজন করো, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এন সংখ্যক ফোটন বের হবে। আর রেডের ক্ষেত্রে ধরো এখানে এন আর সংখ্যক ফোটন বের হবে, আর রেডের তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা আর। বাট আমাকে বলে দিচ্ছে সমান শক্তি, তাহলে সমান শক্তি বলা মানে এই দুটো কিন্তু সমান। তার মানে সমান শক্তি বলা মানে এই গ্রিন এবং রেড এটা কিন্তু সমান। তাহলে এটা যদি সমান হয় তাহলে এই দুটো সমান হয়ে যাবে, তাহলে এই সিএসসি কাটা যাবে। তাহলে এখানে আসবে এন জি বাই ল্যামডা জি, এন জি বাই ল্যামডা জি ইকুয়াল টু এন আর বাই ল্যামডা আর। আচ্ছা, এখানে যদি আমি কম্পারিজন করি, ল্যামডা আরকে যদি আমি এই পাশে নিয়ে আসি, ল্যামডা জিকে যদি আমি এখানে রাখি, আর তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এন আরটা এখানে আছে আর এন জিটা এখানে থাকবে। বলো তো ল্যামডা আর ল্যামডা জি এর মধ্যে কোনটা বড়? বে নি আ স, স হচ্ছে পরে আর ক লা, লা হচ্ছে সবার লাস্টে। তাহলে এটা হচ্ছে বড়। তাহলে যেহেতু এই ল্যামডা ল্যামডা জি থেকে বড়, তাহলে অবশ্যই এই ভ্যালুটা 1 থেকে বড় আসবে। তাহলে এই ক্ষেত্রে এন আর গ্রেটার দেন এন জি হবে। তাহলে এন আর গ্রেটার দেন যেটা এন জি, সেটা কত নাম্বার অপশনে আছে? এন আর গ্রেটার দেন এন জি বি নাম্বার অপশনে আছে। বলো বুঝতে পারছো কিনা সবাই? ওই সি কারা বলতেছো? বি হবে, এটা বি। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই অঙ্কটা ক্লিয়ার কিনা একটা আমাকে জানাও কমেন্টে। এটা কি বুঝতে পারছো? ওকে, চলো নেক্সটে চলে যাই। বলো লিথিয়াম 3+, এইটার তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, লিথিয়াম 3+, চলো লিথিয়াম 2+ হবে। এটা কত হবে? লিথিয়াম 2+ হবে। এটা মিস্টেক আসছে, টাইপিং মিস্টেক হয়েছে। এটা কত হবে? লিথিয়াম 2+ হবে। লিথিয়াম 2+-এর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ মোট শক্তি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। খেয়াল করো, বলো তো লিথিয়াম যেহেতু বলে দিছে, তাহলে এখানে জেড কত হবে? সলিউশন যদি এখানে লিখতে চাই, তাহলে জেড ইকুয়াল টু হবে 3। তৃতীয় শক্তি স্তর বলে দিছে, তাহলে এন ইকুয়াল টু হবে 3। ব্যাসার্ধ বের করবো আর এন, তাহলে এখানে কত আসবে? 0.53 ইন্টু আমার তাহলে এন স্কোয়ার বাই জেড হবে। তাহলে দেখো 0.53, এন হচ্ছে এখানে 3 স্কোয়ার আর জেডও এখানে 3, তাহলে 0.53 ইন্টু 3 আসবে, 0.53 ইন্টু 3 হবে। তাহলে এটা চলে আসছে 1.59, তাহলে এটা কিন্তু অ্যাংস্ট্রম হবে এককটা। তারপর বলছে মোট শক্তি বের করো। মোট শক্তি তৃতীয় শক্তি স্তরে যেটা কত? -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হয়। তাহলে খেয়াল করে দেখো, -13.6 ইন্টু জেড স্কোয়ার তো 3-এর স্কোয়ার, এন স্কোয়ারও 3-এর স্কোয়ার, তাহলে শুধু -13.6 থাকবে এত ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। শুধু ইলেকট্রন ভোল্ট লিখে দিলেই হবে, পার অ্যাটম লেখাটা দরকার নাই। চাইলে একটু পণ্ডিতি মারে বা একটু সৌন্দর্য দেখানোর জন্য লিখতে পারো, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা,
তারপর বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, দেখো দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আসতে পারে, দুই ধরনের তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। আমি তো তোমাকে এখানে ক্লিয়ার করি তরঙ্গ দৈর্ঘ্য কনসেপ্ট, এটা চলো একটু ক্লিয়ার করে দিই। এইখানে একটু করে ঝামেলা লাগে অনেকের, তরঙ্গ দৈর্ঘ্য কনসেপ্ট। দেখো ধরো তোমার যদি এটা একটা এন লো হয় আর এটা যদি একটা এন হাই হয়, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, সেটা এখান থেকে এখানে আসছে, তো একটা বিকিরণ এসে, তাহলে এই ল্যামডাটা বের করতে বসে। তাহলে এই ক্ষেত্রে তুমি ফর্মুলা ইউজ করবা 1/λ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক 1/nl স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। বাট তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে কোন একটা কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, মানে কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, চিন্তা করো, ধরো এটা আমার একটা কক্ষপথ চিন্তা করতেছি, এখানে আমার একটা ইলেকট্রন আছে, সে ধর এখানে, আমি জানি না এখানে পূর্ণকম্পন হয়েছে কিনা, একটু চেক করে দেখবা, যাই হোক সমস্যা নেই। 1 2 3, তাহলে 2 2, হ্যাঁ হয়েছে, ওকে যাই হোক। দেখো তাহলে এই ক্ষেত্রে যদি এই ল্যামডাটা বের করতে বলে, এই ল্যামডা যদি তোমাকে বের করতে বলে, সেই ক্ষেত্রে সূত্র ইউজ করবা 2πRn ইকুয়াল টু n ল্যামডা। বুঝছো? দুই ক্ষেত্রে কিন্তু দুই সূত্র, বলো এটা ভুল হবে কিনা, বুঝছো কিনা একটা আমাকে বলো। দুই ক্ষেত্রে দুই সূত্র, বিকিরণের ক্ষেত্রে বললে এটা বের করবা, আর ওইটা যদি বলে তাহলে এটা বের করবা। ক্লিয়ার? আচ্ছা দেখো তাহলে এখানে আমাকে কিন্তু শক্তি স্তরের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বসে, তাহলে আমি কি করবো এখানে বলো তো, ওই n ল্যামডা বের করবো, n ল্যামডা ইকুয়াল টু 2πRn। তাহলে এখান থেকে আমি ল্যামডা বের করবো, ল্যামডা কত আসবে 2πRn, তুমি বের করছো কত 1.59 ডিভাইডেড বাই কত আসবে এখানে n, এখানে 3, তাহলে এটা ভাগ করে দিবে, এটা এককটা আসবে অ্যাংস্ট্রমে। ক্লিয়ার কিনা আমাকে বলো, 2π ইন্টু 1.59 ডিভাইডেড বাই 3, তাহলে এটা আসছে 3.33 অ্যাংস্ট্রম। এটা কি বোঝা গেছে? আমাকে একটু জানাতে পারো, একটু বুঝছো কিনা আমাকে বলো তো অঙ্কটা, এই অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? চলো আমরা নেক্সটে চলে যাই। এটা ক্লিয়ার? সবার তোলা হয়েছে অঙ্কটা? সবার কি তোলা হয়েছে? তোলা হয়ে যাওয়ার কথা, প্রশ্ন এখন তোলার দরকার নেই, তুমি জাস্ট ম্যাটটা তুলো, খালি রেখে করো প্রশ্নটা, পরে ক্লাস শেষে তুলে ফেলিও, ঠিক আছে? চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো, আচ্ছা আমাকে একটু করে বলো, যা যা পড়াচ্ছি কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে? যা যা পড়াচ্ছি কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে তোমাদের? ওকে দেখো এখানে বলছে কি, ওকে ভেরি গুড, ঠিক আছে। দেখো এত কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে এত ব্যাসার্ধ কক্ষপথে ঘুরতে থাকে, তাহলে কোন বেগ বের করতে বসে। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে আমাকে, এখানে ইলেকট্রনের ভর দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কি বের করতে বসে জাস্ট বলো তো এখানে, কোনিক বেগ ওমেগা কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বসে। ওকে তাহলে ওমেগার একটা সূত্র তুমি কি জানো, ভি ডিভাইডেড বাই আর, জানো না? বলো তো, তোমরা ফিজিক্সে পড়ে আসছো, ওমেগা ইকুয়াল টু কি জানো, ভি ডিভাইডেড বাই আর জানো কিন্তু। আচ্ছা আমাকে বলো তো, এখান থেকে তো আমি বুঝে নিতে পারতেছি এটা ইলেকট্রনটার কক্ষপথ সংখ্যা কত, n ইকুয়াল টু 1 না? কারণ এটা তো 0.53 ইন্টু 10 ইনভার্স অফ 10 মিটার, মানে 0.53 অ্যাংস্ট্রম, তাহলে n ইকুয়াল টু কিন্তু 1 হবে। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয়ে থাকে, তাহলে আগে এটা লিখে ফেলবা, প্রশ্ন আগে লিখে ফেলবা, যে যে আর এর সূত্র লিখবা, আর এর এটা লিখবা, তখন ভ্যালু বের করবা n ইকুয়াল টু 1, বের করার পরে তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে, এই যে v1 বাই r1 হবে। তো অলরেডি r1 তুমি জানো, তাহলে v1টা বের করতে হবে জাস্ট। তো vn এর সূত্র কি হয়ে থাকে, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু কত হয়ে থাকে, z ডিভাইডেড বাই n হয়ে থাকে, রাইট? তাহলে এখানে যেহেতু একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো মৌল তোমাকে বলে দেয় নাই, যদি কোনো মৌল স্পেসিফিকভাবে বলে না দেয়, তাহলে হাইড্রোজেন চিন্তা করবা, তাহলে হাইড্রোজেনের z ইকুয়াল টু কত হয়, হাইড্রোজেনের z ইকুয়াল টু 1 হয়ে থাকে। আর এখানে তাহলে এটা কত নাম্বার কক্ষপথ, কক্ষপথ তো তোমার মানই হবে, তাহলে আলটিমেটলি আনসার চলে আসবে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি ওমেগা বের করে ফেলো, ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে আমাদের, দেখো কত চলে আসবে এটা, ভি বাই আর, সো 2.18 10 টু দি পাওয়ার 6, আর আর কত এখানে, আর হচ্ছে তোমার 0.53 ইন্টু 10 ইনভার্স অফ 10। তাহলে দেখো এখান থেকে ওমেগা কত চলে আসে, তাহলে ওমেগা চলে আসবে আমার কাছে এখানে 2.18 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 0.53 10 ইনভার্স অফ 10। তাহলে ওমেগা চলে আসছে আমার কাছে 4.113 ইন্টু 10 টু দি পাওয়ার 16,
তাহলে 4.113 ইন্টু 10⁻16। আর একক হবে কি বলতো, রেডিয়ান পার সেকেন্ড। দেখো এটা বোঝা গেছে কিনা, কারণ ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড হয়ে থাকে। কোনো এসআই সিজিএস ওই এককগুলো ইউজ করারই দরকার নেই। এই অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাবা কমেন্টে। এটা বুয়েট আসছিল লাস্ট ইয়ারে, সরি লাস্ট ইয়ার বলতে 2018 সাল আসছিল এই অঙ্কটা। এটা কি বোঝা গেছে সবার? বলো তো অঙ্কটা বুঝছো কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। আমাদের অনেক অঙ্ক বাকি, কিন্তু তোমাদের একটু তাড়াতাড়ি আগাইতে হবে। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। আসো দেখো, বলছে পেস্টেন সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে খেয়াল করো, পেস্টেন সিরিজ বলে দিছে, তাহলে এন লো কত হবে? লাইম্যান বামার পেস্টেন, তাহলে এন লো 3 হবে। তাহলে ফোর্থ লাইনের লাইন নাম্বার হচ্ছে 4, তাহলে সূত্র হচ্ছে লাইন নাম্বার ইকুয়াল টু এন হাই মাইনাস এন লো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন হাই মাইনাস 3। তাহলে এখান থেকে এন হাই কত চলে আসবে বলো তো? এন হাই চলে আসবে 4 + 3 মানে 7 হয়ে যাবে। তাহলে এখন এন হাইও জানো এন লোও জানো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। তো 1/λ ইকুয়াল টু কত? 1/λ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক 1.09678 গুণন 10⁻7 ইন্টু 1/n লো স্কোয়ার। এন লো মানে 3 স্কোয়ার, আর মাইনাস 1/n হাই স্কোয়ার মানে 7 স্কোয়ার। আর জেড তো এখানে 1 বসাবা, কারণ এখানে কোনো মানে এলিমেন্ট বলে নেই, মানে হাইড্রোজেন চিন্তা করবো আমরা। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেট করে ল্যামডার মানটা আমরা বের করে ফেলবো, যেটা কোন এককে আসবে? যেটা মিটার এককে আসবে, যেহেতু এটা মিটার ইনভার্স 1-এ বসাইছে। আমাকে বলো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা? এটা তো একদম ইজি অঙ্ক ছিল, পান্তাবার টাইপের ম্যাথ। হোপফুলি তুমি বুঝতে পারছো এটা। চলো নেক্সটে যাবো, নেক্সটে যাই। দেখো আমাদের ম্যাথ কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, কারণ কনসেপ্টটাই মেইন ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সটে চলে যাই। ওকে ওকে দেখো, বলছে কি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। দেখো তরঙ্গ সংখ্যাকে সর্বোচ্চ করতে বলছে, তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা যদি সর্বোচ্চ করতে বলে, দেখো মিউ ম্যাক্স করতে বলছে। তাহলে মিউ ম্যাক্স করতে বলা মানে ল্যামডা মিনিমাম করতে বলা। আর ল্যামডা মিনিমাম কখন হয়? যখন ডেল্টা এনটা ম্যাক্সিমাম হয়। আর ডেল্টা এন ম্যাক্সিমাম কখন হবে? যখন এন হাইটা ইনফিনিটি হবে। দেখো বুঝতেছো কিনা? এগুলো মুখস্থ রাখার কিছু নাই। মানে অনেক সময় আমরা ল্যামডা মিনিমাম ইকুয়াল টু এন হাই ইনফিনিটি নাকি এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1, এটা আমরা কনফিউশনে পড়ে যাই। কথায় কথায় মনে রাখবা, দেখবা জিনিসটা ইজি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বামার সিরিজ বলে দিছে, বামার সিরিজ। তাহলে তুমি আমাকে বলো বামার সিরিজ বলা মানে এন লো ইকুয়াল টু 2, আর যেহেতু এখানে মিউ ম্যাক্স, তাহলে এন হাই ইকুয়াল টু কত? ইনফিনিটি। ওকে, তরঙ্গ সংখ্যা বের করতে বসে, তাহলে মিউ বার ম্যাক্স বসাবো আমি এখানে। তাহলে এটা ইকুয়াল টু 1/λ মিনিমাম, আর ডাইরেক্ট ভ্যালু বসাই দিই 1.09678 গুণন 10⁻7 1/n লো স্কোয়ার। 1/n লো স্কোয়ার মানে 1/2 এর স্কোয়ার মাইনাস 1/n হাই মানে ইনফিনিটির স্কোয়ার। যেহেতু এখানে পরমাণু হাইড্রোজেন বলে দিয়েছি, তাহলে 1। আর যে আমাকে বলো এই ভ্যালুটা কত আসবে? 0 চলে আসবে না? 1/ইনফিনিটি স্কোয়ার মানে 0 চলে আসবে না? তাহলে 0 চলে আসলে ডাইরেক্ট তুমি এখান থেকে এই যে এটার ভ্যালু পেয়ে যাবা না? বলো তো একটু করে, এটার ভ্যালু পেয়ে যাবা না? আর এটা দেখো কিসে আসবে? এটা দেখো আসবে মিটার ইনভার্স 1, কারণ 1/λ যেহেতু। অঙ্কটা দেখো বুঝতে পারছো কিনা? ইনফিনিটি কেন? ওই যে একটা ফর্মুলা তোমাকে লিখে দিছি, চাইলে তুমি প্রমাণ করতে পারো, একাডেমিক ক্লাসে তোমরা প্রমাণ করে আসি, বাট এখানে প্রমাণের কোনো দরকার নেই। ল্যামডা মিনিমাম কেন এন হাই ইকুয়াল টু ইনফিনিটি হলে এর প্রমাণ দরকার নেই, বাট একাডেমিকে প্রমাণ করানো আছে। বাট প্রমাণটা তুমি অ্যাডমিশনে স্কিপ করতে পারবা। আর 1/ইনফিনিটি স্কোয়ার মানে 0 হয়, আমরা সবাই জানি। কোনো কিছু নিচে ইনফিনিটি থাকা মানে কত? রেজাল্ট 0 আসবে। ঠিক আছে, ওকে ভেরি গুড, ওকে ডান। ঠিক আছে ডান, তাহলে চল আমরা নেক্সটে যাই। চল আমরা নেক্সটে যাই, আসো। ওকে দেখো, বলছে কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে, দেখো দ্বিতীয় থেকে কোথায় লাভ দিবে? প্রথমে লাভ দিবে। বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে বসে। বলো তো এটা পারবা না তোমরা? এটা কি পারা যাবে? এই অঙ্কটা কি পারা যাবে? বলো তো একটু করে। এন হাইও দেওয়া, এন লো দেওয়া, পারবা ইজিলি, পান্তাভাত। চলো নেক্সটে যাই। দেখো এটা করি, আসো। বলছে কি এ নিয়ার আল্ট্রাভায়োলেট ফোটন অফ 300 ন্যানোমিটার ইজ অ্যাবজর্বড বাই এ গ্যাস। আচ্ছা, মানে তোমার কাছে বলতেছে এখানে একটা গ্যাস আছে। খেয়াল করো, তোমার কাছে এখানে একটা গ্যাস আছে। ওকে, তোমার কাছে এখানে একটা গ্যাস আছে। তো সেটা একটা তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করতেছে। তো সেই শোষিত তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? সেটা দেওয়া আছে 300 ন্যানোমিটারের। ওকে, শোষণ করলো। দেখো বলছে কি এটা অ্যাবজর্ব হচ্ছে বাই এ গ্যাস অ্যান্ড দেন এমিটেড অ্যাজ 2 ফোটন। এমিটেড অ্যাজ 2 ফোটন, তার মানে এখান থেকে 2টা ফোটন বের হবে, 2টা ফোটন বের হবে। আচ্ছা, 1 ফোটন ইজ রেড
অ্যান্ড ওয়েভলেন্থ অফ এত ন্যানোমিটার। তাহলে একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া 760 ন্যানোমিটার। তাহলে হোয়াট উড বি দ্য ওয়েভ নাম্বার অফ দ্য সেকেন্ড ফোটন? তাহলে এটা তুমি ল্যামডা 3 বের করবা, দেন এখান থেকে তুমি মিউ 3 বের করবা। দেখো তো প্রসেসটা বুঝতে পারছো কিনা বা অঙ্কটা বুঝতে পারছো কিনা। একটু করে তুমি 1 মিনিট সময় নাও, প্রশ্নটা একবার পড়ো, তারপর দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা। আমাকে বলো তো অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? আরেকবার বুঝাই বলি। একটা গ্যাস, সে এত তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করতেছে, দুইটা ফোটন নির্গত করতেছে। একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, পরবর্তী ফোটনের তরঙ্গ সংখ্যা তোমাকে বের করতে বলছে। তো তুমি ল্যামডা বের করে ফেললে তো তরঙ্গ সংখ্যাটা বের করে ইজি। কিভাবে করবা? দেখো একটা জিনিস আমি বলতে পারি এখান থেকে, শোষিত শক্তি ইকুয়াল টু নির্গত শক্তি। তাহলে শোষিত শক্তিটা কত? এইচ সি বাই ল্যামডা 1। আর নির্গত শক্তি কত হবে? এইচ সি বাই ল্যামডা 2 প্লাস এইচ সি বাই ল্যামডা 3। এটা কি বলা যায় বলো তো? এখানে আমরা তাহলে বলতে পারি, মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি যদি হিসাব করি, শক্তির সংরক্ষণশীলতা নীতি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইচ সি বাই ল্যামডা 1 এটা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 2 প্লাস এইচ সি বাই ল্যামডা 3। তো এখান থেকে তুমি দেখো অলরেডি তুমি এখান থেকে এইচ সি কাটাকাটি করতে পারো। এইটা অলরেডি জানো, এটা অলরেডি জানো, আর এটা হচ্ছে তোমার অজানা। তাহলে এখান থেকে ল্যামডা 3টা তুমি বের করে ফেলতে পারবা না? বলো তো, এই জায়গা থেকে ল্যামডা 3 এটা তুমি বের করে ফেলতে পারবা না? আর ল্যামডা 3 যদি বের করে ফেলতে পারো, তাহলে এই জায়গা থেকে মিউ 3 বের করাকে তোমাকে কেউ ঠেকাইতে পারবে? মিউ 3 বার বের করা, তরঙ্গ সংখ্যা বের করতে বসে। আরেকবার বোঝাচ্ছি, দেখো বলছে কি, দেখো বলতেছে হচ্ছে আমাদের একটা ফোটন এত ন্যানোমিটারের, সেটা অ্যাবজর্ব হইছে বাই এ গ্যাস। তাহলে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনকে গ্যাসটা শোষণ করছে। দেন দেন এমিটেড আস 2 ফোটন। এমিটেড মানে কি? নির্গত করা। তাহলে দুইটা ফোটন নির্গত করছে, একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত, আরেকটা ফোটনের ওয়েভ নাম্বার জিজ্ঞেস করছে। তাইলে আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী যেই লেভেলের শক্তি শোষণ হবে সেই লেভেলের শক্তি তো বের হয়ে যাবে। তাহলে শোষিত শক্তি হচ্ছে এইচ সি বাই ল্যামডা 1, বের হওয়া শক্তি হচ্ছে এত। তো এখান থেকে তুমি এইচ সিগুলো কাটাকাটি করবা, ল্যামডা 1ও জানো, ল্যামডা 2ও জানো, ল্যামডা 3টা বের করে ফেলবা, ল্যামডা 3 এখান থেকে বের হবে। আর সেখান থেকে 1 বাই ল্যামডা 3 করে মিউ 3 বার বের করে ফেলতে, তাহলে তো তোমার জন্য কোনো ব্যাপার না, একদম পান্তাভাত। দেখো বুঝছো কিনা। ওকে, এবার কি বুঝতে পারছো যারা বুঝো নাই? এবার কি বুঝতে পারছো যারা বুঝো নাই? একটু করে আমাকে জানাই হতো। হ্যাঁ, বার দিতে হবে, আমি বার প্রথমে দিই নাই। হ্যাঁ ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে চলে যাই, আসো। বলতেছে দেখো, শো দ্যাট বামার সিরিজ অকার্স বিটুইন এত এবং এত। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমাকে দেখাইতে হবে এই যে বামার সিরিজ যেটা আছে তার আমার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এত। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? যে এটা হচ্ছে আমাদের ল্যামডা মিনিমাম আর এটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম। মানে এটা হচ্ছে বামার সিরিজের রেঞ্জ, সেটা আমাকে প্রমাণ করতে বলছে। একটু পরে ব্রেক দিয়ে দিচ্ছি, কেমন? আর বেশি অঙ্ক নাই। আর আচ্ছা, এই অঙ্কটা করানোর পরে ব্রেক দিচ্ছি। তার ক্লাস তাহলে একটু, মানে আমি বলি ভাই এক্সট্রিমলি সরি, 2 ঘন্টা 45 থেকে 3 ঘন্টা বসছিলাম, হয়তো 3.5 ঘন্টা হইতে পারে। এভাবে একটু প্রিপেয়ার নিয়ে আসিও, কেমন? 3.5 ঘন্টা ভাই, এর বেশি যাবো না। ওকে, একটু সরি ভাই, আমি এই অঙ্কটা করানোর পরে ব্রেক দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু কনসিডার করিও, যাদের একটু সুবিধা হবে তারা তাহলে রেকর্ডিংটা বাকি 30 মিনিটটা তোমরা একটু পরে দেখে নিবা, কেমন? একটু নেটের কারণে আজকে বুঝতেই পারতো, একটু আমাদের ডিলে হয়েছে জিনিসগুলো। ওকে, যাই হোক, দেখো। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল সলিউশন। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? শো দ্যাট বামার সিরিজ অকার্স বিটুইন এত এবং এত। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ল্যামডা মিনিমাম এত, ল্যামডা ম্যাক্সিমাম এত। এখন আমরা আগে চলো ল্যামডা মিনিমাম বের করবো। বলো তো, তোমাকে আমি শিখেছি ল্যামডা মিনিমাম কখন হয়? যখন ডেল্টা এনটা বেশি হয়, মানে একটা উল্টা ছিল। তাহলে ডেল্টা এন বেশি কখন হয়? যখন এন হাইটা ইনফিনিটি ছিল। তাহলে ল্যামডা মিনিমাম বের করার সময় তুমি কি বসাবা? এন হাই ইকুয়াল টু ইনফিনিটি বসাবা। তাহলে এটা বসাই দিয়ে আসো। তাইলে আমি যদি 1 বাই ল্যামডা মিনিমাম বের করতে চাই, তাহলে এটা ইকুয়াল টু 1.09678 ইন্টু 10⁻7। আর যেহেতু বামার সিরিজ বলে দিছে, তাহলে এন লো ইকুয়াল টু 2 হবে। তাহলে এখানে কত আসবে? 1/2 এর স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে আমাদের ল্যামডা মিনিমাম কত চলে আসে, একটু ক্যালকুলেট করো তো এখান থেকে। ল্যামডা মিনিমাম কত চলে আসে? 1.09678 10⁻7, ফোন নাম্বার 1/4। এটাকে তাহলে আমি ইনভার্স করে দিলাম, তাহলে চলে আসছে, আমি যদি এটাকে সাইন্টিফিক মোডে নিই তাহলে চলে আসছে আমার 1000 দিয়ে গুণ ধরি 10 টু দি পাওয়ার, তাহলে অ্যাংস্ট্রমে তো 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ দিলাম,
তাহলে চলে আসছে 3647, 3647.039 অ্যাংস্ট্রম। মানে আমি টেন ইনভার্স 10 দিয়ে গুণ দিয়ে দিলাম, বুঝছো? এই রেজাল্ট যেটা আসছে ল্যামডার ভ্যালুটা, সেটাকে আমি টেন ইনভার্স 10 দিয়ে গুণ দিয়েছি, এটা আসছে আমার কাছে। ওকে। আর সেমভাবে যদি আমি ল্যামডা ম্যাক্স বের করতে চাই, বলো তো ল্যামডা ম্যাক্স কখন হবে? ল্যামডা ম্যাক্স হবে যদি ডেল্টা এনটা কম হয়। ওই উল্টা সম্পর্ক ছিল, ডেল্টা এন কখন কম হয়? যদি এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1 থাকে। তাহলে তুমি আমাকে বলো, এখানে যদি আমি 1/ল্যামডা ম্যাক্স বের করতে চাই, তাহলে এখানে কত আসবে? এটা তো 2, এন লো হচ্ছে 2, তাহলে এন হাইটা 3 আসবে। তাহলে এখান থেকে দেখো 1/ল্যামডা ম্যাক্স বের করব, তাহলে এটা আসবে 1.09678 গুণন 10⁻7 গুণন 1/2² মাইনাস 1/3²। তাহলে দেখো তো এটা কত আসে এখান থেকে আমার ল্যামডা ম্যাক্সটা। আমি তাহলে অ্যাংস্ট্রমে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি, কেমন? তাহলে আসছে 6564, 6564, 6564.67 অ্যাংস্ট্রম। হ্যাঁ, দেখো অলমোস্ট কিন্তু জিনিসটা মিলে গেছে। মানে অলমোস্ট আমি কিন্তু চাইলে কি করতে পারি, অলমোস্ট আমি চাইলে এই জিনিসটাকে তাহলে কত লিখতে পারি? 3647 অ্যাংস্ট্রম। আর এটাকেও তাহলে কি লেখা যায়, যেহেতু অ্যাংস্ট্রম কিন্তু অনেক ছোট ভ্যালু, তাই এটাকেও আসলে ইকুয়াল টু 6563 অ্যাংস্ট্রম লেখা যায়, কারণ অ্যাংস্ট্রম মানে কিন্তু 10⁻10। সো তুমি একটা দুটো নাম্বার চেঞ্জ করলে সমস্যা নেই। তাহলে এটা কিন্তু দেখো আমি পেয়ে গেছি, তাহলে আমার সর্বনিম্নটা হচ্ছে এত, সর্বোচ্চ হচ্ছে এত। তাহলে বামার সিরিজ এটার মধ্যেই ঘটে। দেখো তো ভাই, এতটুকু পর্যন্ত কি সবাই পড়া বুঝতে পারছো? এখন আমি তাহলে একটা ব্রেক দিচ্ছি, কেমন? 10 মিনিট তাহলে আমরা একটা ব্রেক দিই। ওকে, তারপর আমরা আবার শুরু করতেছি। ঠিক আছে, তাহলে 3.5 ঘন্টা ক্লাস হবে, কেমন? 8.5 ঘন্টা আছে।
এভরিওয়ান, তাহলে আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাও। ওকে, আমাদের কিন্তু আজকে মানে যে তোমার আর একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট পড়া আছে আর কি, বুঝছো? আর বাকি সবই হচ্ছে তোমার মোটামুটি সোজা বলতে পারো। তোমার হলো যে একটা ওই যে নোডের আমরা অনেক কিছু পড়বো সাইটাই নিয়ে, মানে গ্রাফগুলো নিয়ে অনেকের ঝামেলা হয়, একটু ভালো কনসেপ্ট কেমন। তো এটা আমরা খুব টাইমলি পড়ার চেষ্টা করবো। বলে শেষ হোক, আমরা কয়েকটা ম্যাথ করবো, কয়েকটা ম্যাথ করার পরে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নিতে স্টার্ট হবে। ওকে, ঠিক আছে, সবাই হচ্ছে ভালো করে পড়বা আর কি ভাই। এটা তো মানে মনোযোগ দিয়ে পড়বা কেমন। এখন তো এমন সময় তোমার এইচএসির জন্য পড়তে হবে, আবার এডমিশনটাকে একটু আগে রাখতে হবে তোমাদের পড়া। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এই 1-1.5 মিনিট যতক্ষণ আছে আমি আলোচনা করি, আসো। হাজারি স্যারের বই পড়তে হবে কি না? হ্যাঁ, হাজারি স্যারের বই পড়তে পারো মেইন রেফারেন্স রেখে। ওকে, বাট মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বই থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি প্র্যাকটিস কতটুকু করতেছো সেটা, বুঝছো? প্র্যাকটিসের উপর বেশি জোর দিবা। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে চলে যাই, আমরা শুরু করি পড়া। চলো আমরা নেক্সট পেতে যাই। দেখো এই ম্যাথ আমাকে কী বলতেছে। বলতেছে আমাকে একটা বাল্বের, ওকে আচ্ছা দেখো ম্যাথ নাম্বার, আচ্ছা এটা তো টাফ, অনেক ম্যাথ করাবো তো জন্য। চলো আমরা করি আসো। দেখো বলতেছি কি একটা বাল্বের রেটিং তোমার হচ্ছে 110 ওয়াট। আচ্ছা আমি ম্যাথ নাম্বার দিয়ে দিব নেক্সট ক্লাস থেকে। বলছে দেখো একটা বাল্বের রেটিং হচ্ছে তোমার 110 ওয়াট, যদি এটা শোষিত শক্তির 25% লাল আলো হিসাবে নির্গত করে, তাহলে প্রতি সেকেন্ডে বাল্বটি কতটা ফোটন নির্গত করবে সেই জিনিসটা তোমাকে এখানে বের করতে বলছে। আচ্ছা এখন তুমি একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এখানে এটা কী দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে, পাওয়ার। আচ্ছা তাহলে এটা দেওয়া আছে পাওয়ার। তো পাওয়ারের সাথে এনার্জির একটা সম্পর্ক আছে, সেটা তোমরা সবাই জানো কি না? আমরা সবাই জানি পি ইকুয়াল টু কত হয়ে থাকে, ওই যে আমাদের কৃত মানে শক্তি ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। বাট আমার এখানে সময়টা করে দেওয়া আছে, দেখো তো 1 সেকেন্ড বলে দিছে। তাহলে টি ইকুয়াল টু দেওয়া আমার কাছে 1 সেকেন্ড, তাই না? তাহলে এখানে টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড, তাহলে এখানে কত হয়ে যাবে? পি মানে আমি চাইলে এখানে E1 বসে দিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি এটা ই চলে আসবে, কারণ টি ইকুয়াল আমার এখানে কত দেওয়া আছে? 1 সেকেন্ড দেওয়া আছে। ওকে, বাট বলে দিছে যদিও 110 ওয়াট, বাট কতটুকু লাল আলো শোষিত হচ্ছে? অনলি 25%, যেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত। আচ্ছা তার মানে 100, আমি যদি হিসাব করতে চাই এখানে দেখো যে আমার পাওয়ার ছিল 110, বাট এটার অনলি ইউজ হচ্ছে কিন্তু শুধুমাত্র 25%, মানে 0.25%। আর সেখান থেকে হচ্ছে আমার ফোটন বের হবে। তাহলে ফোটন আমি যদি এন সংখ্যক ফোটন চিন্তা করি বের হবে, তাহলে এখানে লিখবো এন এইচ সি ডিভাইডেড বাই কত? ল্যামডা। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা সবাই? এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? তোমার যদিও পাওয়ার, মানে এখানে তো পাওয়ার ইকুয়াল টু এনার্জি, তাহলে পাওয়ার যদিও 110, বাট শোষিত হচ্ছে মাত্র 25%। 25% আমি 0.25 লিখতে পারি। আর আমরা জানি এইচ সি বাই ল্যামডা যদি হতো, যদি একটা ফোটন বেরোতো, আমাকে জিজ্ঞেস করছে কয়টা ফোটন বের হবে, তাহলে আমি এন সংখ্যক ফোটন বের হচ্ছে ধরে নিছি। তাহলে এইখান থেকে আমি সুন্দর মতো কিন্তু আমাদের এনটা কত হবে সেটা বের করে ফেলতে পারবো। এন ইকুয়াল টু, তাহলে দেখো এখানে কত আসবে? এন ইকুয়াল টু তোমার কাছে এখানে আসবে আমাদের এই যে, জাস্ট তুমি সিম্পল গুণফল করে দাও। তার মানে 110 ইন্টু 0.25 ইন্টু ল্যামডা। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 6626 গুণন 10 ইনভার্স অফ 10 ডিভাইডেড বাই এইচ সি 6.626 10 ইনভার্স অফ 34, আর সি হচ্ছে তোমার 3 × 10⁸ তাহলে এখান থেকে তুমি কিন্তু তোমার আনসার পেয়ে যাবা। তাহলে এটা বের করে ফেলতে পারবা না? বলো তো একটু করে। তাহলে এখান থেকে আমাদের এনটা কত? এন অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে, তো এটা করে দিয়ে আসো। এনটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে, বুঝছো? ধরো 110 গুণন 0.25 ইন্টু 6626 10 ইনভার্স অফ 10 ডিভাইডেড বাই 6.626 10⁻34 ইন্টু 3 × 10⁸ তাহলে আমার কাছে ফোটন নির্গত হবে এখানে 9.17 ইন্টু 10⁻19 সংখ্যক। একটু চেক করে দেখিও ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা।
কেমন, একটু চেক করে দেখিও তাহলে ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। ওকে, চলো নেক্সটে চলে যাচ্ছে। তোমরা, আমি ক্যালকুলেশন আর না করি, তোমরা করিও একটু করে, আমার মনে হচ্ছে একটু ভেজাল রাখতে পারে, একটু তাহলে তোমরা চেক করে দেখিও কতটা আসবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই আসো আমরা। দেখো বলতেছে কি, যদি ইলেকট্রনের ভর দ্বিগুণ করা হয় তাইলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের নতুন ব্যাসার্ধ অ্যাংস্ট্রম নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু তুমি যদি শর্টকাট দিয়ে করো তাহলে কিন্তু হবে না, তোমাকে মূল নিয়ম জানতে হবে। ঠিক আছে, মূল নিয়ম। সলিউশন দেখো, তোমার মনে আছে কি না ব্যাসার্ধের সূত্র কত হইতো? আর এন, সেটা ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার, ডিভাইডেড বাই কত? পাই এম ই স্কোয়ার। ভাই এটা কোত্থেকে লিখছেন একটু দেখাই দেন। এই যে দেখো, এখানে তোমাকে আমি পড়াইছিলাম, ফর্মুলা লিখে দিয়েছিলাম। এই যে এখানে ফর্মুলা লেখানোর সময় দেখো আমি লিখে দিয়েছিলাম, এই দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার। ওকে, সো এই ফর্মুলা কিন্তু এখানে আমাদের ডাইরেক্ট, এখানে কিন্তু শর্টকাট দিয়ে হবে না অঙ্কটা, কারণ এখানে ওই যে আমাকে ভর কি করতে বলছে, ভরকে দ্বিগুণ করতে বলছে আমাকে, যদি একটা কাল্পনিক অঙ্ক আর কি, ইলেকট্রনের ভরটাকে দ্বিগুণ করতে বলছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো, যেহেতু হাইড্রোজেনের কথা বলছে আমি আর জেডটা দিচ্ছি না, তাহলে শুধু চেঞ্জ করবো এমটাকে। তাহলে আমি যদি এখানে লিখি R2/R1, তাহলে এখানে আসবে কত? এটা হয়ে যাবে তোমার M2, এটা হয়ে যাবে তোমার কাছে M1। তো যেহেতু ভরটাকে দ্বিগুণ করে দিছো, তাহলে M1 = হবে 2M1, আর এটাতে M1 আছে, তাহলে এটা একটু হয়ে যাবে হাফ। তাহলে হাফ হয়ে যাওয়া মানে R2 = কত? তাহলে R2 তাহলে হচ্ছে হাফ R1। তো দেখো, প্রথম কক্ষপথ বলে দিছে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হইতো? সেটা হয়তো তোমার হচ্ছে 0.53। তো তুমি যদি এখানে বসাই দাও সেটাকে 0.53 এখানে বসাই দাও, তাহলে দেখো এখানে নতুন ব্যাসার্ধটা তুমি পেয়ে যাবা। তাহলে এখন বর্তমানে ব্যাসার্ধ কত হবে? এই যে 0.53/2 করে দাও, সেটা চলে আসবে 0.265 অ্যাংস্ট্রম। এটা কিন্তু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ না, এটা কিন্তু ওই যে যদি ভরকে দ্বিগুণ করে তাহলে কি ব্যাসার্ধ হবে সেটা। বুঝতে পারছো আনসারটা নাকি বুঝো নাই? একটু করে আমাকে জানাও, দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই, মানে এটাকে আর প্রাইম ধরতে পারো আর কি, কেমন? এটাকে চলো একটা কাজ করি, আমি R1' লিখে দিই, নাহলে আমার অনেকে কনফিউশনে পড়ে যাবা যেটা কি তাহলে ওই আটা কি না। তাহলে এটা হচ্ছে আমি R1' লিখে দিই, তাহলে এটা হচ্ছে M1'। ওকে, তাহলে আর কনফিউশন হবে না, আমি R1' লিখে দিই, মানে এটা হচ্ছে 1 নম্বরের পরিবর্তিত ব্যাসার্ধটা। ঠিক আছে, ওকে, চলো আমি নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলতেছে, আমার একটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটা এক কক্ষপথ থেকে অন্য পথে গমন করে, এর কৌণিক ভরবেগ দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে নতুন ব্যাসার্ধ পুরাতন ব্যাসার্ধের এক্স গুণ হয়, তাহলে এক্স এর মান কত সেটা তোমাকে এখানে বের করতে বলছে। ওকে, খেয়াল করে দেখো, বলছে কি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গমন করছে, খুব ভালো কথা। তাহলে কৌণিক ভরবেগটা দ্বিগুণ হয়েছে, তাহলে খেয়াল করো সলিউশন। ধরো আমি 1 নাম্বার কক্ষপথ থেকে সে কয় নাম্বার কক্ষপথে গেছে, যে কোনো একটা কক্ষপথ 2 নম্বরে গেছে, মানে এন হাই থেকে ধরো এন লোতে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। মানে 1 হচ্ছে এন লো, 2 হচ্ছে এন হাই ধরো। তাহলে কি বলছে, কৌণিক ভরবেগ যেটা L2টা সেটা দ্বিগুণ হয়েছে, তাহলে 2L1 হয়ে গেছে। আচ্ছা, L2কে আমি কি লিখতে পারি? L2কে আমি লিখতে পারি NH, তাহলে N2H ডিভাইডেড বাই টোয়াইস পাই 2 ইন্টু L1কে আমি কি লিখতে পারি? N1H ডিভাইডেড বাই টোয়াইস পাই। দেখো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? লিখছি কি L2 = কত? 2L1, কারণ বলছে আমাকে কৌণিক ভরবেগটা দ্বিগুণ হয়েছে, আমাকে দেখো লিখেই দিছে কৌণিক ভরবেগটা দ্বিগুণ হয়েছে, তাহলে L2টা 2L1 হয়েছে। তাহলে আবার L2কে আমি লিখতে পারি NH ডিভাইডেড বাই টোয়াইস পাই, সেখানে আমি জাস্ট N2 বসাইছি, আর এখানে লিখছি ওই যে 2 ইন্টু N1H ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি, তাহলে H/2 পাই, H/2 পাই কাটাকাটি করি, তাহলে থাকবে N2 = কত থাকবে? 2N1 থাকবে, 2N1 আছে। ঠিক আছে, এরপর আমাকে কোশ্চেন করছে কি নতুন ব্যাসার্ধটা পুরাতন ব্যাসার্ধের এক্স গুণ, তার মানে নতুন ব্যাসার্ধ মানে 2 নম্বরে তো গেছে, তাহলে নতুন ব্যাসার্ধটা পুরাতন ব্যাসার্ধ হচ্ছে R1, সেটার এক্স গুণ, তাহলে এক্স ইন্টু R1। আচ্ছা, R2কে আমি কি লিখতে পারি? 0.53 ইন্টু N2 এটার স্কোয়ার, আর ইকুয়াল তাহলে এক্স ইন্টু R1কে আমি লিখতে পারি 0.53 ইন্টু N1 এর স্কোয়ার। দেখো তো এটা বোঝা গেছে কিনা? দেন 0.53 কাটা, আমাকে বের করতে বলছে এক্সটা, তাহলে খেয়াল করে দেখো N2 এর জায়গায় আমি কি বসাইতে পারি? 2N1 এর স্কোয়ার, তাহলে আলটিমেটলি 4N1 এর স্কোয়ার হয়ে যাবে এটা।
আর ইকুয়াল টু এখানে এক্স থাকবে, আর এখানে থাকবে n1 এর স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কত চলে আসবে এখানে? এক্স ইকুয়াল টু চলে আসবে 4। বলো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা সবাই? এই জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আর কিছুই না। দেখো তো অঙ্কটা কি বোঝা গেছে? এক্স ইকুয়াল টু 4 আসছে, এক্স ইকুয়াল টু 2 না তো রিয়াদ, এক্স ইকুয়াল টু 4 আসবে, কারণ এখানে যে স্কোয়ার আছে, তুমি কি করো এখানে ওই যে n1 2n1 বসাও, তাহলে এটা তো 4n1 স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে অঙ্কটা সবার? একটু করে আমাকে জানাও কমেন্টে অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যার কথা না। আচ্ছা, এমভিআর হলো না কেন? এমভিআর দিয়ে করতে পারতা, বাট সেই ক্ষেত্রে তো তোমার এখানে কক্ষপথের একটা সম্পর্ক তুমি আনতে পারতা না। কক্ষপথের সম্পর্ক আনার জন্য এটা দিয়ে করছি আমরা। চলো নেক্সটে চলে যাই। আসো, এটা ভালো ম্যাথ, চলো এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। দেখো এখানে কি লিখছে, আমি তোমাকে চলো আস্তে আস্তে বুঝাই। এখানে বলতেছে ইন এ হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে, হাইড্রোজেনের মতো পরমাণুর মধ্যে একটা ইলেকট্রনের সে এনতম কক্ষপথে ঘুরতেছে। একটা ইলেকট্রন কি করতেছে? এনতম কক্ষপথে আবর্তন করতেছে। দ্য ভেরিয়েশন অফ লগ 10 কেই, মানে কাইনেটিক এনার্জির সাথে লগ 10 জেড, এটা প্লট করা হয়েছে। তার মানে লগ 10 কাইনেটিক এনার্জি আর লগ 10 জেড, জেড মানে হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা, এটার একটা প্লট দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এ দেওয়া আছে একটা জিনিস, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওয়্যার জেড ইজ অ্যাটমিক নাম্বার অ্যান্ড কে ইজ কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইন ইলেকট্রন ভোল্ট। ইফ ও এ, এটা যদি এত হয়ে থাকে, মানে এইটার ভ্যালু তোমাকে দেওয়া আছে, এতটুকু অংশের ভ্যালু তোমাকে দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বসে। আচ্ছা চলো আমি তোমাকে, যদিও দেখে মনে হচ্ছে অঙ্কটা অনেক কঠিন, বাট দেখবো অঙ্কটা এত কঠিন না। আচ্ছা আমাকে বলো তো, এইটা একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সরল রেখা না? আস্তে আস্তে করি আসো, আমি যেটা তোমাকে বুঝাই বুঝাই করবো। মানে এখানে বেসিক্যালি কি দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটার থেকে তোমাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কত হবে সেটা বের করতে বসে। মানে মূল অঙ্ক হচ্ছে এটা, মানে এখানে হাবি দেবে অনেক কিছু লিখছে, বাট এত কিছু বোঝার দরকার নেই। একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ থেকে কি বের করতে বসে? এন বের করতে বসে। আমাকে তুমি বলো এটা একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল রেখা, তাহলে এটা কি সরল রেখা? একটা, এটা হচ্ছে একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল রেখা। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো? তাহলে এখানে আমি লিখতে পারি তোমার হচ্ছে এরকম, দেখো আমি তাহলে এখানে ওয়াই এর জায়গায় কত বসাবো? ওয়াই এর জায়গায় দেওয়া আছে আমার কাছে এখানে লগ 10 কেই কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা তারপর আমার কাছে এখানে তাহলে ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম তো আমি জানি না, আর এক্স এখানে কত? এক্স হচ্ছে এখানে, এক্স হচ্ছে এখানে দেখো এম ইন্টু এক্স হচ্ছে লগারিদম অফ 10 জেড হবে এক্স, ঠিক আছে। আর প্লাস সি দেওয়া আছে, সি হচ্ছে এখানে কোনটা? ও এ, আর ও এর ভ্যালু তুমি কিন্তু অলরেডি জানো, দেখো ও এ দেওয়া আছে কত? লগ লগ লগারিদম অফ 10, আর এখানে দেওয়া 3.4, 10 বেস 3.4। আমাকে বলে এই লাইনটা তোমরা বুঝতে পারছো কিনা একটু করে আমাকে জানাও, যে জাস্ট আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা লিখছি, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? জাস্ট ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখছি, আর কিছুই না। এবার দেখো আমি এই এমটাকে চাইলে এটার পাওয়ার আকারে নিয়ে যেতে পারি সামনে। তার মানে এটাকে আমি চাইলে কি লিখতে পারি বলতে? এখানে আমি চাইলে এখানে লিখতে পারি লগারিদম অফ 10, এটা জেড টু দি পাওয়ার এম লিখতে পারি, প্লাস লগারিদম অফ 10, এখানে আমি লিখে দিতে পারি 3.4, কারণ এখানে আপত্তি থাকার কথা না। আর দুইটা লগারিদমকে যদি পাওয়ারগুলোকে যদি যোগফল আকারে থাকে তাহলে সেটাকে গুণফল আকারে লেখা যায়। তার মানে আমি লিখতে পারি এখানে কত বলো তো এখানে? তার মানে আমি এটাকে লিখতে পারি লগারিদম অফ 10, এখানে আছে কাইনেটিক এনার্জি, আর এখানে আমি তাহলে গুণফল আকারে লিখতে পারি লগারিদম অফ 10, এখানে আমি লিখতে পারি তাহলে জেড টু দি পাওয়ার এম গুণন 3.4 লিখতে পারি। হোপফুলি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। জাস্ট আমি এখানে যোগফলটাকে গুণফল আকারে লিখে দিছি। আরেকবার এই যে দেখো কি করছি বলো তো, এখানে এখানে একটা সরল রেখা যেটা আছে সেটা সমীকরণ কত হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ও এ হচ্ছে সি, তাহলে ওয়াই বসাইছি এখানে, এম লিখছি, এক্স লিখছি, আর প্লাস সি করে দিছি কারণ এখানে ও এর ভ্যালু দেওয়া আছে। দেন আমি এমটাকে জেড এর পাওয়ার আকারে নিয়ে যেতে পারি, কারণ আগে থাকলে সেটাকে পাওয়ার আকারে লেখা যায়। জেড এম লিখছি, পরে যোগফলটাকে আমি কি করছি? গুণফল আকারে লিখে দিছি। এবার তো বুঝছো সবাই? দেন তুমি আমাকে একটু করে বলো, দুই পাশ থেকে লগ 10 যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে? দুই পাশ থেকে যদি লগ 10 কাটাকাটি করি তাহলে এখানে থাকবে কাইনেটিক এনার্জি, আর এখানে থাকবে কি বলো তো? এখানে থাকবে জেড এম ইন্টু 3.4, তাহলে জেড এম ইন্টু ইন্টু 3.4। বাট তুমি আমাকে বলো, এখানে বলে দিচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটম, তাহলে এখানে জেড কত হবে? জেড এখানে 1 হয়ে যাবে না? বলো তো জেড এখানে 1 হয়ে যাবে না? তো জেড যদি 1 হয়ে যায়, তো 1 এর উপর যতই পাওয়ার দাও তুমি, তো আলটিমেটলি রেজাল্ট 3.4ই থাকবে, মানে 1ই থাকবে। তাহলে এখানে চলে আসবে 3.4 চলে আসবে, শুধু এখানে চলে আসবে কত? 3.4 চলে আসবে, আর কিছুই আসবে না এখানে। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো তো কাইনেটিক এনার্জি, যেটা এটা তো কাইনেটিক এনার্জিকে আমি কি লিখতে পারি? মাইনাস টোটাল এনার্জি লিখতে পারি না? মনে আছে কিনা দেখো,
তাহলে ইকুয়াল টু 3.4। কাইনেটিক এনার্জিকে টোটাল এনার্জি লিখতে পারি, তাহলে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি কিন্তু আবার -13.6 ইন্টু ওই যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, মনে পড়ে কিনা দেখো। আর এখানে হচ্ছে 3.4। তাহলে দেখো মাইনাস মাইনাস তো কাটাকাটি যাবে, আবার জেডের ভ্যালু তো 1, তাহলে কি আসবে এখানে 13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইকুয়াল টু 3.4। তাহলে এখান থেকে তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখো কত আসে এখানে, তাহলে এখানে আসবে 13.6 ডিভাইডেড বাই 3.4, এটাকে রুট ওভার করো, এখানে তাহলে এন আসবে 2। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত এখানে 2। তাহলে ইলেকট্রন আসলে 2 নম্বর কক্ষপথে ঘুরতেছিল। বলো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা দেখো যদিও দেখে অনেক কঠিন মনে হয়েছে, বাট অঙ্কটা তো কঠিন না। অঙ্কটা কি বোঝা গেছে সবার? একটু করে আমাকে জানিও কমেন্টে সবাই অঙ্কটা বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড। তাহলে আমরা তাহলে নেক্সটে চলে যাই। দেখো, ক্যালকুলেট দ্য রেশিও অফ রেডিয়াস অফ সেকেন্ড অরবিটস অফ লিথিয়াম 2+। তার মানে লিথিয়াম 2+-এর এই যে আমার রেডিয়াসটা এবং থার্ড অরবিটস অফ হিলিয়াম আয়ন। তাহলে দেখো, ফার্স্ট অফ অল আমি যদি সলিউশন করতে চাই তাহলে আমাকে রেশিও বের করতে বসে, আর কিছুই না। এই যে লিথিয়াম 2+ যেটা আছে, লিথিয়াম 2+, এটার ফার্স্ট আমি যদি কি বের করতে চাই, R2 বের করতে হবে, রাইট? তাহলে এখানে কত আসবে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, তাহলে 2 স্কোয়ার। আর এখানে জেড কত লিথিয়ামের, জেড হয়ে থাকে তোমার 3, ঠিক আছে। দেন হিলিয়াম যেটা আছে, হিলিয়াম প্লাসের থার্ড অরবিটার বের করতে বসে, তা R3। তাহলে 0.53 ইন্টু জেড স্কোয়ার বাই এন, তাহলে জেড কত এখানে, জেড হচ্ছে তোমার এখানে 0.53 ইন্টু এন স্কোয়ার, এন 3 স্কোয়ার বাই জেড, এখানে 2 হবে। মানে মূল সূত্র কি, মূল সূত্র আর এন এর সূত্র হচ্ছে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড ছিল। তাহলে দুইটার ক্ষেত্রে এখানে তো আমার এন হচ্ছে 2, তাই 2 বসাইছি, জেড হচ্ছে 3, এখানে আমার এন হচ্ছে 3, জেড হচ্ছে 2। ওকে, সো এরপরে তুমি জাস্ট কী করো, এটাকে ভাগ করে দাও। তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার দিই, এটাকে যদি আমি 2 নাম্বার দিই, আমাকে জাস্ট 1কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের আনসার চলে আসবে। বলো বুঝছো কিনা অঙ্কটা? তারপরে তুমি বাদ বাকিটা নিজে করে ফেলতে পারবা। বোঝা গেছে না? রেশিও বের করতে বসতে আর কিছুই না। হোপফুলি সবাই বুঝতে পারছো জিনিসটা। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে ক্যালকুলেট দ্য এনার্জি অফ লিথিয়াম 2+ আয়ন ফর সেকেন্ড এক্সাইটেড স্টেট। আচ্ছা, সেকেন্ড এক্সাইটেড স্টেট যদি হয় তাহলে তুমি আমাকে বলে এন কত হবে, সেটা 2+1 হবে না, এন ইকুয়াল কিন্তু 3 হবে। অনেকে যেটা ভুল করে আমরা এন ইকুয়াল 2 ধরে আমরা করে ফেলি। তাহলে এই 3, এটার জন্য লিথিয়াম 2+-এর এনার্জি বের করতে বসে, জাস্ট টোটাল এনার্জিটা বের করতে বসে। তাহলে আমি সূত্র জানি, ই এন ইকুয়াল টু কত, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো এখানে কত আসবে, জাস্ট জেডের মান বসাবা, -13.6, লিথিয়ামের জন্য জেড হচ্ছে 3 আর এনও হচ্ছে 3, তাহলে এখানে চলে আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট। শেষ। এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ইলেকট্রন ভোল্ট চাইলে তুমি পার অ্যাটম লিখে দিতে পারো, দেখো, বা পার অ্যাটম না লিখতেও চলে, বা আশা করি তুমি এখানে বুঝতে পারছো সবাই এটা। তারপর যাই, ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাবজর্বড ইন দ্য ট্রানজিকশন অফ n = 1 to n = 3 ইন লিথিয়াম 2+ আয়ন। মানে এনার্জি অ্যাবজর্ব কতটুকু করছে সেটা তোমাকে বের করতে বলছে। ওকে, সো এটা তুমি দুইভাবে করতে পারো অঙ্কটা। চাইলে তুমি চাইলে ওই E1টা একবার বের করতে পারো, পরে E3 বের করতে পারো, এখান থেকে আবার E3 থেকে E1 বাদ দিয়ে তুমি এটা বের করে ফেলতে পারো। বুঝছো? মানে দুইভাবে অঙ্কটা চাইলে করা যেতে পারে। ওকে, মানে তুমি চাইলে অঙ্কটা কীভাবে করতে পারো আমি তোমাকে দেখাই। তুমি চাইলে এখানে আগে E1টা বের করে ফেলো, সেটা কত আসবে, -13.6 ইন্টু জেড স্কোয়ার। সূত্র আগে লিখে দিয়ে আসো, সূত্রটা লিখে দিয়ে আসো। সূত্র কত, সূত্র হচ্ছে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো তুমি কি করবা, ফার্স্টে আগে বলো তো, ওই যে বলছে জাস্ট 1 থেকে যদি 3-তে যায় তাহলে কতটুকু অ্যাবজর্ব, মানে এনার্জি অ্যাবজর্ব করবে। তাহলে তুমি আগে E1 বের করো, তাহলে E1 আসবে -13.6 গুণন জেড এখানে কত, 3 স্কোয়ার বাই 1 এর স্কোয়ার, এটা। আবার সেমভাবে E2 বের করো, E2 না, E3 বের করো, তাহলে -13.6 ইন্টু 3 স্কোয়ার বাই 3 স্কোয়ার। তাহলে পরে এই দুটার মধ্যে তুমি ডিফারেন্স বের করবা, ডিফারেন্স বের করলে তোমার এখানে অঙ্কটা হয়ে যাবে। বুঝছো জিনিসটা? তাহলে এখান থেকে তুমি ডেল্টা এটা বের করবা, ডেল্টা বের করার সময় সবসময় বড়টা থেকে ছোটোটা বাদ দিবা, পরে লিখে দিবা এতটুকু এনার্জি অ্যাবজর্ব হয়েছে। দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। এটা কি বুঝতে পারছো অঙ্কটা? হ্যাঁ, 1/λ দিয়েও করতে পারবা, 1/λ দিয়েও করতে পারো, পরে hc/λ করতে পারো, কি ও একটু জাস্ট কাজ বাড়বে, এই জন্য আর এটা তো করেনি। এটা কি পারা যাবে অঙ্কটা?
বলো তো একটু করে, এটা কি পারবা তোমরা? 1/λ দিয়ে চাইলে তুমি করতে পারতা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা তোরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে বলছে ক্যালকুলেট দ্য স্পিড অফ এন ইলেকট্রন ইন দ্য থার্ড অরবিট অফ লিথিয়াম 2+। তার মানে এটা ভ্যালোসিটি বের করতে বলছে ইলেকট্রনের থার্ড অরবিট অফ লিথিয়াম 2+-এর। তো এটা বের করে ফেলো। দেখো সলিউশন, তুমি ভিএন এটা সূত্র জানো, 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড ডিভাইডেড বাই এন। বাকিটা তোমার নিজের দায়িত্ব। তুমি এখানে জানো থার্ড অরবিট, তাহলে এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু হচ্ছে 3। তুমি জানো লিথিয়াম 2+, তাহলে জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু 3। তাহলে 2.16 ইন্টু 10⁶ আসবে, এটা চলে আসবে কত? 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। সেকেন্ডে কি বলছে? যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে কয়বার করে ঘুরবে সেটা তোমাকে এখানে বের করতে বলছে। ইট মেক্স অ্যারাউন্ড দ্য, তোমার ওই নাম্বার অফ রেভলিউশনটা তোমাকে এখানে বের করতে বলছে 1 সেকেন্ডের মধ্যে, মানে ঘূর্ণন সংখ্যা বের করতে বলছে। এটা পারবা না ঘূর্ণন সংখ্যাটা বের করতে, কারণ কীভাবে বের করবা বলো তো? এখানে ফার্স্টে তুমি আগে কী করবে জানো? তুমি এখানে আর এন বের করো। আর এন সেটা হচ্ছে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে দেখো তো, আমি যদি বের করতে চাই এটা কত আসবে? এটা এখানে আর এনটা, কেন আর এন বের করতেছে এখনই বুঝাই দিচ্ছে, আমাকে বুঝাই দিচ্ছে। দাও তোমাকে, দেখো আর এন তাহলে 0.53, এন কত? এখানে এন দেওয়া থার্ড অরবিট, তাহলে 3 স্কোয়ার। আর এখানে জেড কত? জেড হচ্ছে তোমার কাছে এখানে 3 দেওয়া, তাহলে দেখো এটা কত আসবে? এখানে 0.53 ইন্টু 9, শুধু 3 আসবে, তাহলে 1.59 অ্যাংস্ট্রম। বাট তুমি যদি মিটারে নিবা এটাকে, তাহলে এটাকে জাস্ট 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করে এটা মিটারে চলে আসবে। ওকে, আচ্ছা। তারপর দেখো তো, তুমি এখান থেকে ওমেগাটা বের করে ফেলতে পারবা না? ওমেগা এন, ওমেগা এন, ওমেগা মানে জানো তুমি বি বাই আর জানো, তাহলে বি এন বাই আর এন। তাহলে ওমেগাটা বের করে ফেলো। তাহলে কত? 2.18 10⁶ ডিভাইডেড বাই 1.59 10⁻10। তাহলে ওমেগা চলে আসছে আমার 1.371 গুণন 10⁻16। আচ্ছা, ওমেগা মানে আবার একটা সূত্র আমরা সবাই জানি কিনা দেখো তো, 2πn ডিভাইডেড বাই হচ্ছে টি, যেখানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসাই দিবা, কারণ 1 সেকেন্ডে বের করতে বসে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে টি ইকুয়াল যদি 1 সেকেন্ড বসাই দাও, 1 সেকেন্ড বসাই দাও, তাহলে এখান থেকে তুমি কিন্তু এনটা পেয়ে যাবা। তাহলে এটাকে জাস্ট তুমি 2π দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসছে 2.18 ইন্টু 10⁻15। তাহলে এন চলে আসছে 2.18 ইন্টু 10⁻15। এতবার ঘুরবে, তাহলে এত রেভলিউশন পার সেকেন্ড। আমাকে বলো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এরকম করে বের করে ফেলবা। বুঝতে পারছো জিনিসটা নাকি বুঝো নাই? ভেরি গুড, এই তো সবাই পারতেছো। তাহলে এরকম তোমাকে যদি ঘূর্ণন সংখ্যা বের করতে বলে, আশা করি এটা বের করতে পারবা। ক্লিয়ার অঙ্কটা? চলো আমরা নেক্সটে চলে দিয়ে আসো। দেখো, একটা বস্তু দেখতে আমাদের চোখে এতটুকু শক্তি গ্রহণ করতে হবে, তাহলে সবুজ আলোর কতগুলো ফোটন গ্রহণ করতে হবে সেটার জন্য দৃশ্যমান হয়। তাহলে এখানে এনার্জিটা তোমাকে দেওয়া আছে, ই দেওয়া আছে তোমার কাছে। দেখো, তাহলে আমরা সবাই জানি যেহেতু এখানে কতগুলো ফোটন জিজ্ঞেস করছে, তাহলে এখানে অবশ্যই NhC/λ হবে। ওকে, আচ্ছা। তো তোমাকে অলরেডি আরেকটা জিনিস দেখো, এখানে কি বলে দিছে? আরেকটা জিনিস এখানে বলে দিছে সবুজ আলো। তাহলে এখানে আমাকে বলে দিছে সবুজ আলো। আচ্ছা, এখানে ল্যামডাটা দেওয়া আছে তোমার প্রশ্নে। ল্যামডার মান হচ্ছে 550 ন্যানোমিটার। তাহলে এখান থেকে সব কিছু তুমি জানো, জাস্ট তুমি এখান থেকে কী বের করে ফেলবা? এনটা কত হবে এটা বের করে ফেলবা। এটা ইজি অঙ্ক, তাহলে এটা বাসায় করে ফেলবা, বুঝছো? এটা পারবা। আচ্ছা, এইটা পারবা কিনা দেখো তো। বলছে মাইক্রোওয়েভ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তোমার কাছে দেওয়া আছে, ল্যামডা তোমার কাছে দেওয়া আছে। ওকে, তাহলে ল্যামডা দেওয়া আছে। এরপর বলছে 400 গ্রাম পানির তাপমাত্রা এত থেকে তুমি এত বাড়াবা। ওকে, তাহলে এটা ডেল্টা থিটা কত হবে বলো তো? ডেল্টা থিটা, MS ডেল্টা থিটা করতে হবে অঙ্কটা। ডেল্টা থিটা এটা 20 হবে না ডেল্টা থিটাটা? এটা এম, এটাকে কেজিতে নিয়ে গেলে এটা 0.4 কেজি থাকবে। পানির অ্যাস কত হয়? পানির অ্যাস বলতে পারবা? পানির অ্যাস কত হয়? 4200 হয়ে থাকে না? তাহলে এখানে MS ডেল্টা থিটা করবা। তাহলে বৃদ্ধি করতে কত মোল ফোটন প্রয়োজন? যদি দক্ষতা 25% ধরে নেওয়া হয়, দক্ষতা এখানে কত? 25%। তাইলে খেয়াল করে দেখো আমাদের, তাহলে আমরা কি লিখবো? এই যে আমার MS ডেল্টা থিটা দরকার, তাহলে এই এনার্জিটা আসবে কোথা থেকে? ফোটন থেকে, এন সংখ্যক ফোটন থেকে আসবে। তাহলে আবার এটা হচ্ছে HC/λ, বাট এটার দক্ষতা হচ্ছে 25%, তাহলে 0.25। দেখো আমাকে বলছে কি পানির তাপমাত্রা এতটুকু বাড়াইতে কতগুলো ফোটন দরকার?
যদি দক্ষতা এত হয়, তাহলে ফোটনের দক্ষতা হচ্ছে এত। তাহলে এখান থেকে তুমি সব জানো যে পানির এখানে ভর দেওয়া কত 0.4, পানির অ্যাস হচ্ছে 4200, আর ডেল্টা থ্রি কত এখানে 20। তাহলে এতটুকু ফোটন দরকার। এইচ সি তুমি জানো, ল্যামডাও তুমি জানো এখানে 0.25। তাহলে ক্যালকুলেট করে তুমি এখানে এন এর মানটা কত হবে সেটা ইজিলি বের করে ফেলতে পারবা। বলো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা সবাই? এই অঙ্কটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? ওকে, ভেরি গুড। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাও কমেন্টে। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। বলো তো এই অঙ্কটা পারবা কিনা? এই অঙ্কটা পারবা কিনা? এই সেম অঙ্ক করাইছি তোমাদেরকে, এই অঙ্কটা কি পারা যাবে? এই অঙ্কটা কি পারা যাবে? হ্যাঁ, এটা পারবা, সেম অঙ্ক তোমাদেরকে করাইছি, ঠিক আছে? এই অঙ্কটা তাহলে তুমি বাসায় করবা। ওকে, তারপর যাই। দেখো এটা কি হবে, এত এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? দেখো তো, আর এন ইকুয়াল টু কত হয় 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড হয়ে থাকে। তো যেহেতু প্রথম কক্ষপথ বলছে, তাহলে সবার জন্যই তো এন ইকুয়াল টু 1। তাহলে এখানে আর এনটা তাহলে কার সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক 1/z-এর। তো আমাকে যার জেড কম হবে তার তাহলে আরটা বড় হবে। তো দেখো এখানের মধ্যে কার জেড কম, হাইড্রোজেনের জেডটা হচ্ছে সবার থেকে কম। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো? এ নাম্বারটা আনসার হবে। দেখো যারা বুঝতে পারছো কিনা সবাই? এটা কি বুঝতে পারছো? এখানে এ নাম্বার আনসার হবে। ভেরি গুড। তারপর চলো, কারণ এখানে দেখো এটা সবচেয়ে কম, তারপর আরেকটু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাহলে ব্যাসার্ধ কমতে থাকবে। তারপর হাইড্রোজেন পরমাণুর একটি নির্দিষ্ট ইলেকট্রনীয় স্থানান্তরে প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থা ব্যাসার্ধের পার্থক্য R2-R1 প্রথম ব্যাসার্ধের 24 গুণ। এই স্থানান্তরটা চিহ্নিত করো। মানে তোমাকে এখানে কি বলে দিচ্ছে আমি তোমাকে বলি। এখানে যেটা হচ্ছে, এখানে তোমার হচ্ছে 1 থেকে 2, মানে এন লো থেকে এন হাইতে একটা যাচ্ছে। কেমন? প্রথম আর দ্বিতীয় কক্ষপথ কিন্তু বোঝায় নেই। এখানে 1 দ্বারা প্রাথমিক অবস্থা দ্বারা কি বোঝাচ্ছে? এটা এন লো, পরেরটা হচ্ছে এন হাই, ঠিক আছে? আর এখানে ব্যাসার্ধের পার্থক্য দেওয়া আছে, মানে আর হাই মাইনাস আর এল ইকুয়াল টু প্রথম বোর ব্যাসার্ধের। প্রথম বোর ব্যাসার্ধ কত? প্রথম বোর ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, সেটার 24 গুণ হয়ে থাকে। ওকে, তাহলে স্থানান্তরটা কত, মানে এন লো থেকে এন হাই সেটা কত সেটা তোমাকে বের করতে বসে। কীভাবে বের করবা দেখো। তাহলে এখানে আমাকে দেওয়া আছে R2-R1, এটা ইকুয়াল টু 24 টাইমস অফ, ধরো আমি R0 ধরে নিচ্ছি প্রথমটাকে। তাহলে R2কে আমি কি লিখতে পারি? 0.53 N2 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 0.53 N1 স্কোয়ার ইকুয়াল টু 24 ইন্টু 0.53। তাহলে বলো 0.53টা সব সেট থেকে কাটাকাটি যাবে না? 0.53টা তাহলে সব সেট থেকে যদি কাটাকাটি যায়, তাহলে এখানে N2 স্কোয়ার মাইনাস N1 স্কোয়ার, N2 স্কোয়ার মাইনাস N1 স্কোয়ার ইকুয়াল টু 24 থাকবে না? দেখো তো কোনটার জন্য 24 আসে। 5 বসাও, 1 বসাও, 25 থেকে 1 চলে গেলে 24। তাহলে এটার জন্যই তোমার হচ্ছে ট্রানজিশন হচ্ছে এটা। দেখো এটা বুঝতে পারছো কিনা সবাই? এই জিনিসটা কি বোঝা গেছে? এই জিনিসটা, এই ম্যাথটা কি তোমরা সবাই বুঝতে পারছো? একটু আমাকে কমেন্টে জানাও তো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে ইন দ্য ফলোয়িং ট্রানজিশন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। মানে এখানে দেখো 3টে ট্রানজিশন দেখানো আছে। এটার এনার্জি লেভেল E3, এটা E2, এটা E1। 3 নাম্বার ট্রানজিশন হচ্ছে 3 থেকে 1-এ আসছো, 2 নাম্বার ট্রানজিশন হচ্ছে 3 থেকে 2-তে আসছো, আর 1 নাম্বার ট্রানজিশন হচ্ছে তুমি 2 থেকে 1-এ আসছো। আচ্ছা, একটা জিনিস আমাকে তুমি বলো, এখানে কোনটা সঠিক হবে সেটা তোমাকে এখানে বের করতে। এখানে আসলে তোমার কোনটা সঠিক, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি। একটু আমি তোমাকে দেখাই দিই। এটা একটু ভি মনে হইতে পারে, ব্যাগ মনে হইতে পারে, এটা ব্যাগ না, এটা ফ্রিকোয়েন্সি। এখানে কত μ3, এটা μ3। কেমন? আমার এখানে কারেন্ট চলে গেছে আসলে। μ3 ইকুয়াল টু μ2 প্লাস μ1 আইপিএস দিয়ে চলতেছে। ওকে, এখানে আনসার কোনটা হবে বলো তো দেখি। আনসার এখানে কোনটা হবে? বাইরে কি অনেক বৃষ্টি হচ্ছে বোধহয়? বাইরে বোধহয় অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে আনসার কোনটা হবে জানো? আনসার কিন্তু এখানে সি নাম্বার হবে। এটা কিন্তু তুমি দেখেই বলে দিতে পারো। আনসার এখানে সি নাম্বার হবে। কেন সি নাম্বার হবে আমি তোমার একটু করে বলি। দেখো, ধরো 1/λ এটা ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক, তারপর এখানে ছিল কত 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। তো তুমি যখন ল্যামডাটা বের করবে না, ল্যামডা, তখন কিন্তু জিনিসটা ইনভার্স হয়ে যাবে। আর ইনভার্স যখন থাকবে না, তখন তুমি চাইলে চেক করে দেখতে পারো আর কি, বুঝছো?
বাট এটা মানে কিন্তু আমরা ওয়ান বাই ল্যামডা মানে কি লিখতে পারি, সি ইজ ইকুয়াল যদি এফ ল্যামডা হয়ে থাকে তাহলে ওয়ান বাই ল্যামডা ইকুয়াল কিন্তু এফ বাই সি, মানে মিউ বাই সি আর কি, মিউ বাই সি। বাট মিউ এর জন্য যদি তুমি আগে তুমি মিউ থ্রি বের করো, মিউ থ্রির জন্য কত বসাবা, এটা 1 আর 3 বসাবা, পরে মিউ টু আর মিউ ওয়ান বের করে দেখবা, যোগ করে দেখবা এটা চলে আসতেছে। বুঝতে পারছো? এটা তাহলে তুমি একবার চেক করে দেখবা। ওকে, এগুলা কেন আসবে না, কারণ এগুলোতে ইনভার্স সম্পর্ক, মানে এটাকে যখন উল্টাবা তখন এটা ইনভার্স হয়ে যাবে, ইনভার্সে কখন যোগফলটা সোজা আসবে না, বিনিময় বিধি মেনে চলে না, এরকম আর কি কাহিনি। তারপর বলো, হাইড্রোজেন পরমাণুর কোন ইলেকট্রন স্তরটি ফোটন শোষণ করতে সক্ষম, ফোটন শোষণ করতে সক্ষম কিন্তু ফোটন নিঃসরণ করতে সক্ষম নয়, সেটা কোনটা হবে? সেটা হবে 1s। কারণ তুমি চিন্তা করো 1s এটা কি করতে পারবে, ফোটনকে শোষণ করতে পারবে, বাট সে কিন্তু নিঃসরণ করতে কিন্তু পারবে না। ঠিক আছে, এটা কিন্তু 1s হবে। তারপরে দেখি, ওকে, তারপর দেখো বলতেছে কি, বামার সিরিজের তৃতীয় রেখাটি, দেখো বামার সিরিজ বলে দিছে, তৃতীয় রেখাটি হাইড্রোজেন তাহলে তাহলে খেয়াল করে দেখো, রেখা হচ্ছে 3, তাহলে এন হাই, বামার বলে দেয় আমার এটা 2, তাহলে এন হাই ইকুয়াল চলে আসবে কত, এখানে 5 চলে আসবে। তাহলে 5 থেকে কত, এখানে 5 থেকে তোমার এখানে হচ্ছে আমাদের 2, তাহলে 5 থেকে 2 এখানে কোথায় আছে, এখানে আছে 2 নাম্বার অপশনে আছে, তাহলে 5 থেকে 2 এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, তারপর যাই, তারপর দেখো কোনটা কেন জিজ্ঞেস করছে, একজন বলছে কেন, এই যে 1s কখনো কি করতে পারে না ইলেকট্রনকে, মানে তোমার হচ্ছে যে সে শোষণ করতে সক্ষম, কেমন, বাট সে নিঃসরণ করতে দিবে না। ওকে, ফোটন ইলেকট্রন না কিন্তু ফোটন। যাই, আসো নেক্সটে। ওকে, কারণ 1s থেকে নিচে কি কেউ আছে, 1s থেকে নিচে কেউ নাই তো, 1s থেকে নিচে কেউ নাই। দেখো হিলিয়াম আয়নের তোমার যদি বামার সিরিজের সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য যদি x হয়, তাহলে লিথিয়াম আয়নের প্যাসচেন সিরিজের সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এটা কত হবে বলো তো এখানে, আমি তোমাকে চলো দেখাই দিই। দেখো ফার্স্ট অফ অল কী বলছে এখানে, হিলিয়াম আয়ন, ওকে ভালো কথা, এটার যে বামার সিরিজ আছে তাও ভালো কথা, তাহলে বামার সিরিজের সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য যদি x হয়ে থাকে, ওকে, তাহলে এটার যে ল্যামডা মিনিমাম, তাহলে এটার কত ল্যামডা মিনিমাম, সেটা কত x, তাহলে xটা কত আসলে সেটা চলো আমরা বের করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, তুমি জানো সবসময় ল্যামডা মিনিমাম কখন হবে, যখন ডেল্টা এনটা বেশি হবে, তার মানে এন হাইটা এখানে ইনফিনিটি। তাহলে চলো ল্যামডা মিনিমাম বের করি, আসো। তো 1/λ সূত্র কি হয়ে থাকে, 1/λ সূত্র হচ্ছে রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার গুণন জ্যাট স্কোয়ার। বুঝছো? আচ্ছা দেখো ল্যামডা মিনিমাম, তাহলে সেটা হলো তো 1/x, তাহলে এগুলো রিডবার্গের ধ্রুবক আছে এখানে, বামার সিরিজ বলছে, তাহলে এখানে হবে 1/2 স্কোয়ার মানে 1/4, আর ইনফিনিটা দেখাচ্ছি না, ইন্টু হিলিয়াম বলছে, তাহলে হিলিয়ামের জন্য 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে এটা, তাহলে আলটিমেটলি এটা চলে আসবে রিডবার্গের ধ্রুবকের সমান, মানে 1/xটা কার সমান চলে আসবে, রিডবার্গের ধ্রুবকের সমান চলে আসবে, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে লিথিয়াম আয়নের প্যাসচেন সিরিজের সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো লিথিয়াম আয়নের বেলায়, লিথিয়াম 2+ বেলায় আমাকে বলছে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে বড় যদি হয় তাহলে তুমি আমাকে বলো ল্যামডা ম্যাক্স কখন হবে, যখন ডেল্টা এনটা কম হবে, আর ডেল্টা এন কম হওয়া মানে কি, এখানে এন হাইটা এন লো +1 হবে। তো প্যাসচেন সিরিজের জন্য এন লো কত, প্যাসচেনের জন্য এন লো 3 হয়ে থাকে, তাই না, তাহলে এখানে তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো তো এই ল্যামডা ম্যাক্স বের করতে বসে, তাহলে আমি যদি এখানে 1/λ ম্যাক্সটা বের করতে চাই, সেটা আসবে কত, রিডবার্গের ধ্রুবক, তারপর হয়ে যাবে এখানে 1/3 মানে 1/9, পরে হয়ে যাবে 1/16, পরে কত হবে বলো তো এখানে জেড স্কোয়ার, লিথিয়ামের জন্য জেড হবে 3, তাহলে এখানে 9 হয়ে যাবে। তাহলে এটা কত চলে আসবে দেখো, এখানে রিডবার্গের ধ্রুবক আছে এখানে, তারপর দেখো এখানে লসাগু আসবে 16 × 9, বাট 9 9 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 16, এখানে থাকবে 7। বুঝছো কিনা দেখো, তো তুমি ল্যামডা ম্যাক্স বের করতে হবে, তাহলে তুমি এটাকে 2 নাম্বার দাও, তাহলে এটা 1/λ ম্যাক্স মানে তোমার এত চলে আসছে এখানে, তো 1কে 2 দিয়ে ভাগ করলেই তুমি কিন্তু তোমার আনসার পেয়ে যাবা। তুমি যদি এখানে কী করো, তুমি যদি এখানে আমার যদি 1 নাম্বারটাকে যদি 2 নাম্বার দিয়ে ভাগ করো, 1কে যদি 2 নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে ল্যামডা ম্যাক্সটা উপরে উঠে যাবে, আর এখানে যে 1/x আছে সেটা নিচে নেমে যাবে, তাহলে কত আসবে বলো তো, 16/7 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 16/7। তাহলে 16/7 যদি হয় তাহলে বুঝতেই পারতেছো, এই তারও দেখো 16/7 তো, তাহলে ল্যামডা ম্যাক্স চলে আসছে কত বলো তো এখানে 16/7
ইন্টু এখানে এক্স। দেখো বুঝছো কিনা অঙ্কটা? একটু ঝামেলা আছে অঙ্কটা কিন্তু, তাই না? একটু বড়, বাট ইঞ্জিনিয়ারিংয়ে মাঝে মাঝে কিন্তু এরকম বড় ম্যাথ দিয়ে দেয়। দেখো অঙ্কটা বোঝা গেছে কিনা, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো দেখো নেক্সট অঙ্কে কি বলতেছে, হাইড্রোজেন পরমাণু লাইম্যান সিরিজের আলফা রেখার সাথে, দেখো বলেছে কি এখানে, ফার্স্ট অফ অল বলেছে লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজ বলা মানে কি, আমার এন লো কত হবে, এন লো হবে 1। আলফা লাইন, আলফা লাইন মানে কি, এন হাই ইকুয়াল টু কত হয়, এন লো প্লাস 1 হয়ে থাকে। তাহলে এন লো তো 1, তাহলে এন হাই ইকুয়াল টু 2 হবে। এর সাথে সংশ্লিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং হিলিয়াম প্লাসের বামার সিরিজের বিটা রেখার সাথে সংশ্লিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত সেটা জিজ্ঞেস করছে। শর্টকাট নাই এখানে, তোমাকে এভাবে ভেঙে ভেঙে করতে হবে। কেমন শর্টকাট? এখানে তো মুখস্থ করার তার কোনো ওয়ে নাই, শর্টকাটটা নাই আসলে। ওকে, আচ্ছা চলো আমরা যাই অঙ্কটা করি। আসো দেখো ফার্স্টে আগে আমার সবগুলো তো হাইড্রোজেন, প্রথমে আচ্ছা প্রথমে হাইড্রোজেন আছে, প্রথমে হাইড্রোজেনের জন্য চিন্তা করি আমরা। আসো তাহলে এটার জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। কেমন? তাহলে 1/λ, ল্যামডা হাইড্রোজেন ধরলাম এটাকে, তাহলে এটা হচ্ছে রিডবার্গের ধ্রুবক। তাহলে এখানে কত আসবে, এটা 1/1 মানে 1, পরে আসবে 1/4, কারণ 1/2 এর স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ করি না, কারণ এটা হাইড্রোজেন, জেড তো 1। তাহলে এখানে চলে আসছে কত, 1/λ হাইড্রোজেন, তাহলে এটা চলে আসবে রিডবার্গের ধ্রুবক ইন্টু এখানে আসবে 4 লসাগু, 4 থেকে 1 চলে গেলে 3 থাকবে, তাহলে এটা তোমার এখানে 1। সেকেন্ডটা, 2 নম্বরটা কি কি আয়ন, হিলিয়াম প্লাস আয়ন। আচ্ছা ভাই, হিলিয়াম প্লাস আয়নে তোমাকে বলছে বিটা রেখা, বলো তো বিটা রেখা মানে, ফার্স্ট অফ অল দেখো এটা বামার সিরিজ বলে দিছে। তাহলে বামার সিরিজ মানে হচ্ছে যে তোমার এন লো কত, এন লো হচ্ছে 2। তাহলে বলতে পারবা হিলিয়াম আয়নের জন্য এন হাই কত হবে, বলো তো হিলিয়াম আয়নের জন্য এন হাই কত হবে, এন হাই, এন হাইটা কত হবে বলো তো হিলিয়াম আয়নের জন্য? যদি এন লোটা 2 হয় তাহলে বিটা রেখা মানে কি, বিটা রেখা মানে এন লো প্লাস 2, তাহলে এন হাইটা তাহলে এখানে এন হাই কত হবে, এন হাই এখানে 4 হবে, এন লো তাহলে এখানে 2 হবে, বিটা রেখা যেহেতু বলছে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বের করতে চাই, আর হিলিয়াম আয়ন, সরি উল্টা করতে হবে, 1/λ হিলিয়াম আয়ন, সেটা আসবে কত, রিডবার্গের ধ্রুবক, রিডবার্গের ধ্রুবক গুণন, তাহলে এখানে কত চলে আসবে 1 দেখো 1 কত আসছে এখানে, এখানে আসবে কত, তাহলে 1/4 মাইনাস 1/16। ওকে, তাহলে এখানে আসবে লসাগু, রিডবার্গ ইন্টু 16 হচ্ছে লসাগু, তাহলে এখানে হয়ে যাবে 4 থেকে যদি 1 চলে যায় তাহলে 3 থাকবে, 3/16 থাকবে এখানে, বুঝছো? 3/16 থাকবে। বাট একটা ভুল করে ফেলছি এখানে, দেখো তো জেড স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এখানে একটা মারাত্মক ভুল করছি, জেড স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে জেড স্কোয়ার দিয়ে যদি গুণ করি, দেখো তাহলে জেড স্কোয়ার দিয়ে এখানে একটা গুণ করতে হবে। জেড কত এখানে, জেড হচ্ছে হিলিয়ামের জন্য 2, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে একটা কিন্তু 4 দিয়ে যদি গুণ হয় তাহলে এটা কিন্তু আলটিমেটলি 4 থাকবে, শুধু 3/4 থাকবে। তাহলে এখানেও 3/4, এখানেও 3/4, তাহলে দুটার অনুপাত কত আসবে, অনুপাত আসবে অবশ্যই 1:1। ভেরি গুড যারা পারছো, ভেরি গুড, ভেরি গুড যারা পারছো, ভেরি গুড। দেখো এটা বোঝা গেছে কিনা? ওকে, তাহলে চলো নেক্সটে যাই। আসো নেক্সটে বলো, একটা পরমাণুর এক সংখ্যক শক্তি স্তর থাকলে তার বর্ণালীতে মোট রেখার সংখ্যা কত হবে সেটা জিজ্ঞেস করছে। চলো আমি তোমাকে একটু করে বুঝাই বলি। আসো ধরো কথার কথা, এই যে নেক্সট পৃষ্ঠায় আসো, আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। দেখো ধরো আমার কাছে 4টা শক্তি স্তর আছে, আমার কাছে কি আছে, 4টা ধরো শক্তি স্তর আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাকে বলতে পারবা এন হাই মাইনাস এন লো এটার ম্যাক্সিমাম রেজাল্ট কত হইতে পারে। যদি আমার কাছে 4টা শক্তি স্তর থাকে, খেয়াল করো, যদি আমার কাছে কি থাকে 4টা শক্তি স্তর থাকে, তাহলে এন হাই মাইনাস এন লো তার ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে বলতে পারবা? 3, কারণ এন লো তো 0 হবে না, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে 3। তাহলে একটা জিনিস তুমি আমাকে দেখো, লক্ষ্য করে দেখো, আমাকে কি বলছে, আমার কাছে শক্তি স্তর আছে কয়টা, এক সংখ্যক, আর আমাকে বর্ণালীর সংখ্যা বের করতে বলছে, বর্ণালীর সংখ্যা। তো বর্ণালীর সংখ্যা মানে এন হাই মাইনাস এন লো ইন্টু এন হাই মাইনাস এন লো ডিভাইডেড বাই +1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এক সংখ্যক যদি আমার শক্তি স্তর থাকে, খেয়াল করো, তাহলে আমার এক সংখ্যক যদি শক্তি স্তর থাকে, তাহলে আমার এক শক্তি স্তর থাকলে, এক সংখ্যক শক্তি স্তর, সেই ক্ষেত্রে আমার তাহলে এন হাই মাইনাস এন লো কত হবে, এন হাই মাইনাস এন লো, তাহলে তুমি বলবা তাহলে তো ভাই এটা হবে x-1, কারণ 4টা থাকলে হচ্ছে যদি 3 হয়, তাহলে এক সংখ্যক থাকলে কত হবে, x-1 হবে। তাহলে এই ক্ষেত্রে বর্ণালীর সংখ্যা কটা হবে বলো তো, বর্ণালীর সংখ্যা হবে এন, সূত্র তো এন হাই মাইনাস এন লো ইন্টু এন হাই মাইনাস এন লো প্লাস 1
ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে ভ্যালু বসাই দাও। তাহলে এখানে আসবে কত, এন হাই মাইনাস এন লো কত, এক্স মাইনাস 1। তো এখানে যদি এটাকে যদি এই পাশে নিয়ে আসতো তাহলে +1, তাহলে ইকুয়াল টু এক্স হয়ে যাইতো এখানে। আর ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই হচ্ছে কত, 2, ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন তুমি বলবা যে ভাই কোনো অপশনেই তো এই অপশনটা নাই। দেখো কোনো অপশনেই তো এই অপশনটা নাই, সবগুলো এখানে যোগফল আকারে দেখানো। তাহলে কি করা যায়? দেখো তো ছোটোবেলায় তোমরা এটা শিখছো কিনা, যে আমি যদি 1 + 2 + 3 প্লাস এভাবে করে করে এক্স মাইনাস 1 প্লাস এক্স যোগ করি, তাহলে রেজাল্টটা কত আসে? রেজাল্টটা আসে এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 আসে না? বলো তো, এটা কি সবাই শিখছো ছোটোবেলায়? একটু করে আমাকে জানো এটা শিখছো কিনা সবাই? জাস্ট ওয়াই লিখলেই হবে। এটা কি সবাই শিখছো তোমরা ছোটোবেলায়? এটা কি সবাই শিখছো ছোটোবেলায়? ওকে, ঠিক আছে। এখন তোমার তো লাগবে হচ্ছে এটা এক্স ইন্টু এক্স মাইনাস 1 লাগবে, তোমার এখানে এক্স ইন্টু এক্স প্লাস 1 আছে। তাহলে কি করা যায়? দেখো বেসিক্যালি এই জিনিসটা আর কিছুই না, এটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। তো তোমাকে এখানে আছে কি, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে ডিভাইডেড বাই 2 আছে এখানে। তো তুমি যদি উপরেরটার মতো বানাতে চাও, তোমাকে যেটা করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 2 যদি বানাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটা +2x যোগ করতে হবে না? তাহলে +2x যোগ করা, 2x ডিভাইডেড বাই 2 করলে কত আসবে, এক্স আসবে। মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, ধরো তোমার কাছে আসো তো এইটা, বাট তোমাকে তো বানাইতে হবে এইটা। তাহলে -x আনার জন্য একটা এখানে -x করে দাও, বাট একটা +2x যোগ করতে হবে। সেই 2x আর 2 কাটাকাটি করলে এখানে x থাকবে শুধু। তাহলে এই জিনিসটা এগুলো কি পেয়ে যাচ্ছে, এত পেয়ে যাচ্ছি। তাহলে এই এক্স দেখো, তাহলে এই এক্স, তাহলে এই এক্স এবং এই এক্স কাটাকাটি যাবে, তাই না? তাহলে এক্স এক্স যদি কাটাকাটি যায়, তাহলে খেয়াল করে দেখো এখানে কি চলে আসছে। তাহলে এই জিনিসটা এগুলো কত পেয়ে যাচ্ছ, এই জিনিসটা এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তুমি এখানে ওই যে এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স, মানে এক্স মাইনাস এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই 2 পেয়ে যাচ্ছ। তাহলে এইটা হচ্ছে তোমার কাছে রেজাল্ট আসছিল, আর এটা হচ্ছে এটার সমষ্টির সমান। আর দেখো এটা কোন অপশনে আছে, এটা দেখো এই অপশনে আছে সি। দেখো সবাই বুঝতে পারছো কি না? এটা কি বোঝা গেছে? অঙ্কটা একটু কঠিন ছিল, বাট আমি তো বললাম আমরা ইজি ম্যাথ যেরকম করতেছি আমরা কঠিন অঙ্ক তোমাকে করাই দিচ্ছি। এই অঙ্কটা কি বোঝা গেছে? একটু জানাবো আমাকে কমেন্টে এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, চলো নেক্সটে চলো দিই। দেখো বলতেছে কি, উত্তেজিত ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে যে রশ্মি বিকৃত হয়, এটা পারবা, পান্তাবার টাইপের ম্যাথ, তাহলে বাড়ি কাজ করবা। তারপর এনশেল, আচ্ছা এনশেল মানে কত বলো তো? এনশেল থেকে এলশেলে আসছে, তো কে এল, তাহলে এটা হচ্ছে যেমন এন লো, কে এল এন, এটা হচ্ছে 2, কে এল এম এন, তাহলে এটা হচ্ছে 4। দেখো এটা বুঝতেছো কিনা? এনশেল মানে এন ইকুয়াল টু 4, আর ওইটা হচ্ছে এন লো ইকুয়াল টু এন 2। তো তরঙ্গ দৈর্ঘ্য বর্ণ বর্ণালী সিরিজ পান্তাবাদ পারবা না। বর্ণালী সিরিজ কী হবে, যদি 2 নম্বরে আসছে তাহলে এটা হচ্ছে বামার সিরিজ। তারপর বর্ণালী বর্ণ ল্যামডা বের করবা, বাকিটা পারবা তুমি, কারণ কঠিন অঙ্ক তুমি অলরেডি করে আসছো, বাকিটা পারবা, বাড়ি কাজ করবা। তারপর যাই, দেখো সেম অঙ্ক পারবা, এটা বাসায় ট্রাই করবা। বলছে খালি চোখে দেখা যাবে কিনা, যদি তরঙ্গ দৈর্ঘ্যটা 380 থেকে 780-র মধ্যে হয় তাহলে খালি চোখে দেখা যাবে, আর যদি না হয় তাহলে দেখা যাবে না। ওকে, পারবা এটা, এটাও পারবা, ইজি অঙ্ক। দেন এটাও পারবা, এটা করেছি, সবগুলো করেছি তোমাকে, কেমন আজগুলো প্র্যাকটিস করবা। ওকে, বলো তো এখানে কি বলতেছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের তাহলে এন লো ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে বামার সিরিজের এন লো ইকুয়াল টু 2, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তাহলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে কিন্তু ল্যামডা ম্যাক্স। আর ল্যামডা ম্যাক্স হয় কখন, ডেল্টা এন যখন লোয়ার হয়ে থাকে, তাহলে ডেল্টা এন লোয়ার হওয়া মানে এন হাই ইকুয়াল টু কত, এখানে এন লো প্লাস 1, তাহলে এন হাই কিন্তু 3। তাহলে তরঙ্গ বিকিরিত রশ্মি কোনটা, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে 1 বাই ল্যামডা এ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক, তারপর হচ্ছে যে কত তরঙ্গ কি লিখছে বর্ণালীর, এটা কী বের করতে বসে, তরঙ্গ দৈর্ঘ্য না কম্পাঙ্ক, এটা তো আচ্ছা ও সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলে দিতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের মিউ
মিনিমাম বের করতে হবে, মিউ বার মিনিমাম। এটা আসবে রিডবার্গের ধ্রুবক, আর এখানে তাহলে আসবে 1/4 মাইনাস 1/9। তাহলে দেখো তো এটা কত আসবে এখানে রিডবার্গের ধ্রুবক, তাহলে এটা আসবে 36, এটা আসবে 5। তাহলে এখানে কত চলে আসছে, এটা চলে আসছে আমার 5RH/36, 5RH/36, এটা হচ্ছে তোমার আনসার। এটা কি বুঝতে পারছো? বিন হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নাই। বলো নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য? কোনটার জন্য প্রযোজ্য হবে বলো তো? লিথিয়াম প্লাসের, হিলিয়াম প্লাসের জন্য আমার কাছে এখানে প্রযোজ্য হবে। ঠিক আছে, আচ্ছা তারপর যাই। বলতেছি কি দেখো, যে ফর ইমিশন লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন Ni8, মানে ইনিশিয়ালি প্রথমে 8 নাম্বারে ছিল আর ফাইনালটা হচ্ছে N। ওকে, ভালো কথা। ওয়েভ নাম্বারের সাথে 1/n² গ্রাফটা কীরকম হবে সেটা তোমাকে বের করতে বলছে। তো আমি তোমাকে কোয়েশনটা একটু করে বুঝাই বলি। কোয়েশনটা কিন্তু ইজি। কোয়েশনটাতে কী বলতেছে, Ni ইনিশিয়ালি 8 নাম্বারে ছিল আর N ফাইনালে N এ গেছে, N হাই ইকুয়াল টু N। ওকে, আর কিছুই না, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে N লো আর এটা হচ্ছে N হাই। তোমাকে বলছে তুমি যদি মিউ বা টাইমের সাথে 1/n² গ্রাফ আঁকো তাহলে সেই গ্রাফটা কীরকম হবে, আর কিছু জিজ্ঞেস, প্লটটা জিজ্ঞেস করছে, প্লট। তাহলে চলো দেখি, আসো দেখো। তো সূত্র তুমি কি জানো? সূত্র তুমি জানো হচ্ছে মিউ বার, এটা সূত্র হচ্ছে রিডবার্গের ধ্রুবক 1/n লো স্কোয়ার। N লো কত এখানে? N লো হচ্ছে 8 মাইনাস 1/n²। N হাইকে এখানে N দিছে। তাহলে দেখো তো এখানে এই যে মিউ বার, এটাই করলে কি বাবা, রিডবার্গের ধ্রুবক ইন্টু 8² মাইনাস রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n²। না, খেয়াল করে দেখো তোমার গ্রাফটা কিসে রাখতে বসে বলো তো? মিউ বার বনাম এটা, তাহলে মিউ বারটাকে তুমি ওয়াই বরাবর রাখবা, এই জিনিসটাকে তুমি এক্স বরাবর রাখবা। তাহলে এইখানে এটা হচ্ছে তোমার ওয়াই আর এটা হচ্ছে তোমার এক্স, তাহলে এটা তোমার এম হিসেবে কাজ করবে সেই ক্ষেত্রে। তাহলে এটা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি এর মতো হয়ে গেছে না? তাহলে অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো? এটা একটা সরল রেখা যার ঢাল কত, যার লিনিয়ার উইথ স্লোপ -RH, যার ঢালটা কত -RH। দেখো এটা বুঝতে পারছো কিনা? লিনিয়ার উইথ স্লোপ কত? -RH। ওকে, দেখো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা একটা জিনিস দেখাই তোমাকে আমি, সেটা হচ্ছে এখানে একটা ভালো একটা জিনিস লক্ষ্য করে, এখানে দেখো, এখানে কিন্তু বলে দিচ্ছে ইমিশন লাইন। ইমিশন লাইন মানে কি বলতো? বিকিরণ। ইমিশন মানে হচ্ছে কি? বিকিরণ। তাহলে বিকিরণ কখন হয়? যখন উচ্চ থেকে নিম্নতে আসে। তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু উচ্চ হবে, বুঝতেছো কিনা দেখো, আর এটা হবে নিম্ন। এটা কি বুঝতে পারছো সবাই? দেখো তো তোমাকে এখানে বলে দিছে কিন্তু ইমিশন লাইন মানে কি? বিকিরণ কখন হয়? যখন উচ্চ থেকে নিম্নতে আসে। তাহলে এটা হচ্ছে হাই, কারণ এখানে ইনিশিয়াল আর ফাইনাল দেওয়া, কোনটা হাই কোনটা বড় মানে লো সেটা কিন্তু বলে নাই। তাহলে এটা হবে হাই, ওটা হবে লো। তাহলে একটু করে এখানে মডিফাই করতে হবে একটা জিনিস। তাহলে কি মডিফাই করতে হবে এখানে? আমি একটু করে তাহলে এটা করে দিই, জাস্ট এটাই এদিক ওদিক হবে আর কিছুই না। মানে তোমার তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? এটা হচ্ছে তোমার কাছে কি, এটা হচ্ছে তোমার কাছে লো, তাহলে এন লোটা আগে বসাবা আর এন হাইটাকে তুমি এখানে পরে বসাবা। তো বাদ বাকিটা আগের মতো। তাহলে এখানে রিডবার্গের ধ্রুবক ইন্টু 1/n², আর এখানে তাহলে মাইনাস রিডবার্গের ধ্রুবক ডিভাইডেড বাই 8² তাহলে এটা হচ্ছে তোমার কাছে এক্স, যার ঢাল হচ্ছে RH। তাহলে এটা পজিটিভ RH হচ্ছে ঢাল, কেমন? তাহলে আনসার হবে এটা, সি নাম্বার হচ্ছে আনসার। তাহলে এই সরল রেখাটা দেখতে কীরকম হবে তুমি যদি দেখতে চাও, দেখো এটাও দেখতে পারো চাইলে। ধরো তুমি এটা ওয়াই অক্ষ দিলা আর এখানে তুমি এক্স অক্ষ দিলা। ধরো তুমি এই পাশে হচ্ছে মিউ বারকে দিচ্ছ আর এই পাশে দিচ্ছ হচ্ছে 1/n²কে। তাহলে এই সরল রেখাটা দেখতে এরকম হবে। দেখো তো বুঝতে পারছো কিনা ভাই এটা? তাহলে সি হচ্ছে তোমার কাছে এখানে আনসার হবে। নতুন টপিক, জাস্ট ছোট ওই যে পরমাণুর কণিকাটা পড়াবো, নোটটা আমরা আগামী দিন পড়াবো, কেমন? আচ্ছা আমাকে বলো আগে এটা বুঝতে পারছো কিনা সবাই? এটা কি বুঝতে পারছি আমরা সি নাম্বারটা? ওকে,
আরেকটা ম্যাথ আছে, এরপর আমি নতুন টপিকে চলে যাচ্ছি, সহজ টপিক, ওই যে আইসোটোপের টপিকটা পড়াই দিব। কেমন? আজকে হচ্ছে আমরা ওই যে নোডের টপিকটা পড়াবো না আজকে, আর কোয়ান্টাম বলবিদ্যা মডেলটা আমরা আগামী ক্লাসে পড়াবো। বলছে ইন হুইচ কেস এমিটেড এনার্জি আর রেডিয়েটেড এনার্জি ইজ মিনিমাম। কোনটাতে এনার্জি মিনিমাম বলো তো? এটা আজকে পড়াইছি তোমাদেরকে। কোনটাতে এনার্জি মিনিমাম, কোনটার ক্ষেত্রে এনার্জি মিনিমাম হবে বলতে পারবা? কোনটার ক্ষেত্রে এনার্জি মিনিমাম হবে? ওই যে যত উপরে যাবা এনার্জি কিন্তু কমতে থাকে, রাইট? আর এখানে আনসার কোনটা হবে? ডি নাম্বার হবে। ওকে, এখানে আনসার হবে ডি নাম্বারটা। ঠিক আছে, আমাকে একটু করে বলো, এতটুকু পর্যন্ত আমরা পড়াইছি, এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা? আমরা এখন হচ্ছে আমাদের লাস্ট টপিকে চলে আসছে, আমাদের ওই যে পরমাণুর কণিকা, ওই টপিকটা পড়াই দিব, তারপর আমাদের আজকে পড়া শেষ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এইগুলা হাইজেনবার্গের অনিশ্চয়তা নিতে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ওই যে আমাদের নোট টোটের পড়াগুলো। আমরা তাহলে এখন জাস্ট তোমার হচ্ছে সহজ টপিকটা পরে আজকে শেষ করে দিই, আমরা আগে সেকেন্ড ক্লাস আমরা এটা পড়বো। ঠিক আছে, পরমাণুর কণিকা, এগুলা এই টপিকটা একদম সোজা 10 মিনিট লাগবে, 10 মিনিট আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এই টপিকটা শেষ হয়ে যাবে। দেখো যে আমাদের পরমাণুর মধ্যে কিছু থাকে কি স্থায়ী মূল কণিকা। কারা কারা আছে স্থায়ী মূল কণিকা? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কেমন? আবার আছে কিছু অস্থায়ী মূল কণিকা আছে, আবার কিছু কম্পোজিট কণিকা আছে। ওকে, এগুলো তুমি রিডিং বললেই পারবা। যেমন কিছু ডাটা এখানে দেওয়া আছে। আচ্ছা দেখো তো, যদি একটা পরমাণুকে আমি এভাবে প্রকাশ করি, তাহলে এইখানে যে এটা থাকে, এই এটাকে আমি কি বলতে পারি? ভর সংখ্যা বলতে পারি, অথবা এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। এটাকে কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়, নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়ে থাকে। আচ্ছা, আর এখানে যে এটা আছে, সেই এটা আসলে কার কার সমষ্টির সমান? নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার সমষ্টির সমান। আর এখানে যে জেড থাকে, এই জেডকে আমরা কি বলি? আমরা বলি পারমাণবিক সংখ্যা বলি। কেউ কেউ এটাকে প্রোটন সংখ্যাও বলে, এটাকে পারমাণবিক সংখ্যাও বলা হয়, আবার এটাকে প্রোটন সংখ্যাও বলা হয়ে থাকে। এগুলো একদম ছোটোখাটো আলোচনা, এগুলো তোমরা সবাই জানো আসলে। ঠিক আছে, তারপরে যাই। দেন এগুলো একটু তোমরা পড়ে নিবা ভাই, আমি পড়ানোর কিছু নাই, এগুলো তোমরা পড়ে নিবা। কেমন? জাস্ট এখান থেকে এই জিনিসটা জানা রাখি যে আমাদের কম্পোজিট কণিকা, সেটা কারা কারা? ডিউটেরন কণা এবং আলফা কণা, এরা হচ্ছে কম্পোজিট কণিকা। দেন অস্থায়ী কণার কিছু শর্টকাট আছে, শর্টকাটটা আমি তোমাকে দেখাই দিই। এই কয়েকটা অস্থায়ী কণার নাম এখানে লিখে দিয়ে আসো। মনে রাখবা নিউ আন্টির পাজিমে, কি মনে রাখবা? নিউ আন্টির পাজিমে গার্ডেনে বসে মন পেল। কেমন? তো নিউ দ্বারা কি বোঝাচ্ছি আমরা? নিউট্রিনো, নিউট্রিনো। ওকে, তারপরে আন্টির দ্বারা আমরা বোঝাচ্ছি অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। দেন পাজি দ্বারা বোঝাচ্ছি আমরা পজিট্রন, পজিট্রন। তারপরে তোমরা আমরা মেয়ে দ্বারা বোঝাচ্ছি হচ্ছে মেসন। গার্ডেন দ্বারা বোঝাচ্ছি আমরা গ্রেভিটন। দেন বসে দ্বারা বোঝানো হচ্ছে তোমার কাছে এখানে বোসন। কেমন? মন দ্বারা বোঝাচ্ছে মিউন, মিউন। ওকে, মিউ, মিউ অন। আর পেলে দ্বারা তোমার বোঝানো হচ্ছে এখানে আমাদের এই পাইয়ন। এগুলো হচ্ছে কয়েকটা তোমার কি বলতো এখানে আমাদের কয়েকটা হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকার নাম। কেমন? ওকে, তবে এখানে আরেকটা অস্থায়ী কণিকা আছে, যেটা হচ্ছে কোয়ার্ক, যেটা একটু ইম্পর্টেন্ট। কোয়ার্ক কণাও কিন্তু অস্থায়ী মূল কণিকা। কোয়ার্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্থায়ী কোয়ার্ক আর অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ক দুই প্রকারের হয়, অস্থায়ী কোয়ার্ক 4 প্রকারের হয়। স্থায়ী কোয়ার্কগুলো একটু ইম্পর্টেন্ট, দুই প্রকার। আপ কোয়ার্ক, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর যেটা চার্জের মান হয়ে থাকে +2/3 ই এর সমান, যেখানে ই হচ্ছে 1.6 × 10⁻19। আর ডাউন কোয়ার্কের চার্জের মান হচ্ছে -1/3 ই। আর এগুলো জাস্ট নামগুলো মনে রাখলেই চলে। তো এখান থেকে একটা জিনিস যেটা আসে আমাদের, সেটা হচ্ছে প্রোটন যেটা আছে সেটা কেন ই চার্জ যুক্ত, আর নিউট্রনের চার্জ কেন শূন্য। খেয়াল করে দেখো, প্রোটন দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত। তো তুমি যদি প্রোটনের চার্জ হিসাব করতে চাও, তাহলে চার্জ কত হবে? আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3 ই, তাহলে 2/3 ই প্লাস 2/3 ই, আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3 ই। তুমি যদি হিসাব করে দেখো, এখানে 3 লসাগু, 4 থেকে 1 গেলে 3 থাকে, তাহলে ই থাকবে এখানে। তাই প্রোটনের চার্জ হয়ে থাকে ই। আর নিউট্রন গঠিত হয় একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক দিয়ে। তাহলে এখানে যদি তুমি চার্জ হিসাব করো নিউট্রনের, তাহলে সেই চার্জটা কত পাবা? দেখো এখানে, এটা আপ কোয়ার্ক, তাহলে 2/3 ই, আর ডাউন কোয়ার্ক তাহলে -1/3 ই, আর দেন আরেকটা হবে -1/3 ই। তাহলে টোটাল চার্জ কত চলে আসবে? এখানে 0 চলে আসবে। তাই নিউট্রনের চার্জ কত হয়ে থাকে? নিউট্রনের চার্জ হয়ে থাকে 0। ঠিক আছে, জাস্ট একটু জেনে রাখবো আর কিগুলো, আর কিছুই না। দেন আইসোটোপ,
আইসোটোপে কি হয় বলো তো, লাস্টে প আছে এখানে, আইসোটোপে লাস্টে এখানে প আছে, তাই প্রোটন সংখ্যা সমান থাকে। আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান থাকে, আইসোবারে ভর সংখ্যা সমান থাকে। আইসোমার যেগুলা তাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান, কিন্তু অভ্যন্তরীণ গঠন ভিন্ন। দেখা যায় কি একটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় হয়, আরেকটা অতেজস্ক্রিয় হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা চলো আমি একটু করে আলোচনা করি, আসো সামান্য করে। যেমন আইসোটোপ, আইসোটোপ আমরা বুঝতেই পারতেছি যে এগুলো তো সোজা টপিক, তাই আমি তাড়াতাড়ি করে একটু পড়াবো কেমন। আইসোটোপ কি, যাদের প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলি, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, ভর সংখ্যাটা ভিন্ন। যেমন কার্বনের আইসোটোপ কারা, কার্বনের আইসোটোপ হচ্ছে তোমার এই যে দেখো 6, 12 কার্বন, তারপর কী হতে পারে 6, 13 কার্বন, তারপর হতে পারে 6, 14 কার্বন। খেয়াল করে দেখো সবগুলোর কিন্তু এখানে আমাদের এই যে প্রোটন সংখ্যাটা কিন্তু সমান, বাট ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন, তাই এদেরকে আমরা পরস্পরের কার্বনের আইসোটোপ বলবো। যেমন এখানে হইতে পারে অক্সিজেনের ক্ষেত্রে 8, 16 অক্সিজেন, তারপর হইতে পারে 8, 17 অক্সিজেন, তারপর হইতে পারে 8, 18 অক্সিজেন। তাহলে খেয়াল করে দেখো সবার কিন্তু এখানে 8 করে করে আছে, তাহলে সবার কিন্তু প্রোটন সংখ্যাটা সমান, বাট দেখো এখানে ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন, তাই এরা কিন্তু এখানে পরস্পর অক্সিজেনের আইসোটোপ। সেইভাবে তুমি যদি ক্লোরিনে যাও তাহলে দেখবা 17, 35 ক্লোরিন পাচ্ছ, আবার পাচ্ছ 17, 37 ক্লোরিন পাচ্ছ। তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যাগুলো সমান, বাট ভর সংখ্যা কিন্তু এখানে ভিন্ন। ঠিক আছে, দেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হাইড্রোজেনের আইসোটোপগুলো। হাইড্রোজেনের আইসোটোপ কটা হয় বলো তো, 3টা। যেমন 1, 1 হাইড্রোজেন, তারপরে 1, 2 হাইড্রোজেন, তারপর আছে একটা 1, 3 হাইড্রোজেন। যেমন আমরা নিশ্চয়ই সবাই জানি 1, 1 হাইড্রোজেনকে কি বলা হয় বলো তো, প্রোটিয়াম বলা হয়। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হাইড্রোজেন বা প্রোটিয়াম। এটাকে শুধু হাইড্রোজেনও বলা হয়, এটাকে আমরা শুধু হাইড্রোজেনও বলতে পারি, হাইড্রোজেন, বা এটাকে প্রোটিয়ামও বলা হয়, প্রোটিয়াম, প্রোটিয়াম। 1, 2 হাইড্রোজেন যেটা, এটাকে আমরা বলি ডিউটেরিয়াম, এটাকে আমরা বলি ডিউটেরিয়াম। আর 1, 3 হাইড্রোজেন যেটা, এটাকে আমরা বলি ট্রিটিয়াম, এটাকে আমরা বলে থাকি ট্রিটিয়াম। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এই ডিউটেরিয়ামকে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি, ট্রিটিয়ামটাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, আর প্রোটিয়ামটাকে আমরা শুধু হাইড্রোজেন এইচ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা 3টা পানি সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। প্রথম হচ্ছে সাধারণ পানি, সাধারণ পানির সংকেত তোমরা সবাই জানো, সেটা হচ্ছে H2O। ভারী পানি তার সংকেত হচ্ছে D2O, ডিউটেরিয়াম অক্সাইড। আর অতি ভারী পানি সেটা হচ্ছে ট্রিটিয়াম অক্সাইড, T2O। ঠিক আছে, এগুলো একটু সংকেতগুলো একটু তাহলে মনে রাখবা। আর আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300। প্রথম আইসোটোপ করা, প্রথম আইসোটোপ হচ্ছে এই দুইটা। তাহলে আইসোটোপ নিয়ে আমাদের এতটুকু পড়া কেমন, আইসোটোপ নিয়ে আমাদের এতটুকু পড়া। হ্যাঁ, স্লাইড আমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিব, এই যে তোমার শেষ হওয়ার, ক্লাস শেষ হওয়ার। আচ্ছা এগুলো একটু পড়ে নিবা যে কোন আইসোটোপের কাজ কি কেমন, এটা আমরা একটু নিজে পড়বো। তাহলে একটু নিজে আমরা রিডিং করবো, কারণ এখান থেকে মাঝে মাঝে এমসিকিউতে এগুলো যদি সহজ পড়া, তাই আমি একটু তাড়াতাড়ি টান দিচ্ছি। এটা আমাদের লাস্ট টপিক আর কি, বুঝছো, আমাদের আর হয়তো 5-7 মিনিট লাগবে। এসএসসিতে এগুলো তোমাদের ছিল। যাই হোক, দেখো আইসোটোন, আইসোটোন তোমরা বুঝতেই পারছো যে কী হবে, এখানে নিউট্রন সংখ্যাটা পরস্পর সমান হবে, নিউট্রন সংখ্যাটা। তাহলে খেয়াল করে দেখো এখানে যদি তুমি যাও, এখানে নিউট্রন সংখ্যা কত, এটার ক্ষেত্রে 3 থেকে 1 বাদ দাও, তাহলে এখানে নিউট্রন সংখ্যা 2। এখানে নিউট্রন সংখ্যা হিসাব করো 4 থেকে 2 বাদ দাও, এখানে নিউট্রন সংখ্যা 2। তাহলে এরা পরস্পরের আইসোটোপ। যেমন এখানে নিউট্রন সংখ্যা কত, 13 থেকে 6 বাদ দাও, তাহলে থাকে 7। এখানে নিউট্রন সংখ্যা কত, 14 থেকে 7 বাদ দাও, এটা নিউট্রন, আইসো নিউট্রন। এখানে যদি হিসাব করো সবগুলোর ক্ষেত্রে 30 থেকে 14 বাদ দাও, তাহলে থাকে 16। এখানেও সেমভাবে নিউট্রন সংখ্যা হচ্ছে 16, এখানেও সেমভাবে নিউট্রন সংখ্যা হচ্ছে 16। তাহলে এরা সব পরস্পরের কী হয়ে থাকবে বলো তো, পরস্পরের এরা আইসোটোন হয়ে থাকে। তারপর যাই আইসোবার, দেখো এদের কিন্তু ভর সংখ্যাটা সমান, এদের ভর সংখ্যাটা সমান, এদের কি থাকে, ভর সংখ্যাটা সমান থাকে। তাহলে এরা পরস্পরের, যেহেতু ভর সংখ্যাটা সমান, তাহলে এরা পরস্পরের কী হবে, আইসোবার হবে। ঠিক আছে, আইসোবার। আচ্ছা ওকে, না এখানে একজন প্রশ্ন করছে আইসোটোপের ধর্মের কোনো মিল থাকে না কিনা। আইসোটোপ যেগুলো আছে তারা কিন্তু তোমার পর্যায় সারণীতে একই অবস্থান করে, বাট এদের কিন্তু তোমার রাসায়নিক ধর্মে কিন্তু অবশ্যই ভিন্নতা থাকবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে যে আইসোমার, আইসোমার কি, এদের দেখো দুইটাই সমান, মানে দেখে মনে হবে এরা সেম। এদের ভর সংখ্যা দুইটারই সমান, প্রোটন সংখ্যাও সমান, নিউট্রন সংখ্যাও সমান, বাট দেখা যাবে কি একটা হচ্ছে অতেজস্ক্রিয়, একটা হচ্ছে তেজস্ক্রিয়। এরকম একটা তেজস্ক্রিয় আর একটা অতেজস্ক্রিয় হওয়ার কারণে এদের হচ্ছে তোমার পারস্পরিক ধর্মের মধ্যে পার্থক্য দেখা যায়, কিছু বৈসাদৃশ্য দেখা যায়, তাই এদেরকে পরস্পরের আইসোমার আমরা বলে থাকি।
আচ্ছা, এরপরে দেখো আইসোডায়াফার। আইসোডায়াফার জিনিসটা কি আমি তোমাকে বলি। যদি দুইটা এলিমেন্টের মধ্যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান হয়। কি সমান হয়? ধরো তুমি এই দুইটা এলিমেন্টের, এই এলিমেন্টটার আর এই এলিমেন্টের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্য বের করবা। কি বের করবা? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্য বের করবা। কি বের করবা? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার পার্থক্য বের করবা। পার্থক্যটা যদি সমান থাকে তাহলে তখন এই দুইটাকে আমরা পরস্পরে কি বলতে পারবো? আইসোডায়াফার আমরা বলতে পারবো। আচ্ছা দেখো, নর্মালি নিউট্রন সংখ্যা বড় হয়। আচ্ছা, এটাকে আমি কি বলতে পারি? এন মাইনাস পিটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না, এন প্লাস পি মাইনাস টু পি। আমি চাইলে এন মাইনাস পিকে এন প্লাস পি মাইনাস টু পি লিখতে পারি না? আর এন প্লাস পিকে আমি লিখতে পারি কি? ভর সংখ্যা। আর টু পিকে আমি কি লিখতে পারি? টু জেড। ওই যে পিকে তো আমরা জেড দিয়ে আসলে প্রকাশ করতেই পারি। তাইলে যদি দুইটা এলিমেন্টের এন মাইনাস পি অথবা এ মাইনাস টু জেড এটা যদি সমান হয়, এ মাইনাস টু জেড দিয়ে বের করাটা সহজ, তাহলে এরা পরস্পরে কী হবে? আইসোডায়াফার হবে। যেমন এই এলিমেন্টটার তুমি যদি এ মাইনাস টু জেড বের করো, কত আসে দেখো তো। এ হচ্ছে এখানে 238, টু জেড তাহলে 2 × 92। দেখো তো এই ভ্যালুটা কত আসে এখানে? 238 মাইনাস 2 × 92, তাহলে এই ভ্যালু আসছে 54। আচ্ছা, এইটার জন্য তুমি যদি এ মাইনাস টু জেড বের করো, তাহলে দেখো তো এটা কত আসে এখানে। এ হচ্ছে এখানে 234 আর এটা হচ্ছে কত? টু জেড হচ্ছে 2 × 90। তাহলে দেখো এটা কত আসে? 234 মাইনাস 2 × 90, তাহলে তাও আসছে 54। তাহলে দুইটা এলিমেন্টের যদি কি হয়, এই যে এ মাইনাস টু জেড আর এ মাইনাস টু জেড এর ভ্যালুটা সমান আসে, তাহলে কি হয়ে যাবে বলো তো? এরা পরস্পরের আইসোডায়াফার হবে। তাহলে আইসোডায়াফার থেকে তোমরা সবাই বুঝতে পারছো আইসোডায়াফার। আইসোডায়াফারটা কি সবাই বুঝতে পারছো? আইসোডায়াফার একটু করে আমাকে জানাও তো, আইসোডায়াফারটাকে সবাই বুঝতে পারছো কিনা? ওকে, তারপরে যাই। আরেকটা হচ্ছে আইসোস্টার। আইসোস্টার হওয়ার জন্য কী হতে হবে? দুইটার সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন থাকতে হবে, সেম নাম্বার অফ অ্যাটম থাকতে হবে, মানে পরমাণুর সংখ্যা সমান হতে হবে, সাইজ একই বা কাছাকাছি হতে হবে। ভাই এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? ধরো দুইটা আমি এলিমেন্টকে নিলাম, একটা হচ্ছে CH4, আরেকটা নিলাম হচ্ছে আমরা NH4+কে নিলাম। আচ্ছা বলো তো, এই কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? 1s2 2s2 2p2। তাহলে যোজ্যতা স্তর হচ্ছে যে 2s আর 2p, তাহলে 2s এ আছে দুইটা ইলেকট্রন, 2p তে আছে দুইটা ইলেকট্রন, তাহলে 2s আর 2p। তাহলে এখানে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকবে? 4টা থাকবে। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 4টা থাকে। আচ্ছা, এইখানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে বলো তো? 2s2 2p3, তাহলে 5টা, বাট একটা প্লাস আছে, তাহলে এক বাদ যাবে, তাহলে আনসার আসবে 4। তাহলে খেয়াল করে দেখো, দুইটাই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন সমান। এখানেও আমার পরমাণুর সংখ্যা কয়টা? 1টা 4টা 5টা, এখানেও 1টা 4টা মিলে 5টা, তাহলে পরমাণুর সংখ্যাও সমান, সাইজগুলোও কাছাকাছি, তাহলে এরা পরস্পরে কী হবে? আইসোস্টার হবে। বুঝছো কিনা দেখো, এরা পরস্পরে আইসোস্টার হবে। দেখো এটা বোঝা গেছে কিনা? এরা পরস্পরে কী হবে? আইসোস্টার হবে। তাহলে আইসোস্টার হওয়ার জন্য কী হতে হবে? ভ্যালেন্স ইলেকট্রনটা সমান হইতে হবে, আর এদের অ্যাটমের সংখ্যা সমান হইতে হবে। যেমন এখানে অ্যাটম কয়টা আছে? অ্যাটম এখানে পরমাণু কয়টা আছে? অ্যাটম আছে এখানে 5টা, কার্বন একটা 4টা হাইড্রোজেন। এখানে অ্যাটম কয়টা আছে? এখানে অ্যাটম আছে 5টা, নাইট্রোজেন একটা 4টা হাইড্রোজেন। তাহলে অ্যাটম সংখ্যাও সমান, ভ্যালেন্স ইলেকট্রনও সমান, এদের স্ট্রাকচারও চতুস্থলকীয় দুজনের, তাই এরা পরস্পরে আইসো স্টার হবে। তারপরে যাই, দেখো লাস্ট আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন জিনিসটা কি? যাদের তোমার মোট ইলেকট্রন সংখ্যা সমান হবে তাদেরকে আমরা পরস্পরে কি বলবো? আইসো ইলেকট্রন বলবো। যেমন তুমি যদি লক্ষ্য করে দেখো, Al3+, তারপরে তোমার ম্যাগনেসিয়াম 2+, তারপরে তোমার সোডিয়াম প্লাস, এদের সবার কয়টা করে ইলেকট্রন থাকে বলো তো? সবার ইলেকট্রন থাকে 10টা করে। সবার ইলেকট্রন থাকে এখানে কয়টা করে? 10টা করে। তাহলে যেহেতু সবার ইলেকট্রন 10টা করে, তাদেরকে আমরা পরস্পরে কি বলতে পারবো? আইসো ইলেকট্রন বলতে পারবো। দুইটা ছোট ম্যাথ আছে, এরপর আমাদের আজকের পড়া শেষ। যেমন এটা কি বলতেছে দেখো, এক্স এবং ওয়াই পরস্পরের আইসোটোপ হলে এ এর মান কত? তাহলে এক্স 6 আর এখানে দেওয়া 13, আর এখানে দেওয়া ওয়াই যেটা হচ্ছে এখানে এ, আর এটা হচ্ছে এখানে 14। এরা পরস্পরের আইসোটোপ, তাহলে এ এর মানটা কত হবে? 6 হবে না ভাই? আইসোটোপ মানে তো এখানে তোমার এই যে প্রোটন সংখ্যাটা সমান, তাহলে এ এর মান আসবে কত? 6 আসবে। এক্স এবং জেড যদি আইসোটোন হয়, তাহলে এক্স এবং জেড আইসোটোন, তাহলে খেয়াল করো এক্স এটা কত? 6 আর 13, আর জেড এ কত দেওয়া আছে? 7 আর সি দেওয়া আছে। আইসোটোন মানে এখানে নিউট্রন সংখ্যা সমান, তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত থাকবে? 13 থেকে 6 বাদ দিলে 7 থাকবে, আর এখানে নিউট্রন সংখ্যা কত? সি -7, তাহলে এখানে পরস্পর সমান হবে এটা। তাহলে সি ইকুয়াল কত চলে আসবে এখানে? সি, তাহলে সি ইকুয়াল চলে আসবে এখানে তোমার 14। তাহলে দেখো তো এটা বোঝা গেছে কিনা?
সি ইকুয়াল করে চলে আসছে এখানে, এখানে চলে আসছে সি ইকুয়াল চলে আসছে 14। দেখো এটা বুঝতে পারছো কিনা? ওকে, এরপরে কি বলছে, কোন দুটি পরস্পরের আইসোবার। তাহলে দেখো সি যেহেতু 14 চলে আসছে, ওয়াই এর এখানেও 14, সি এর এখানেও 14, তাহলে ওয়াই আর, তাহলে আইসোবার কারা কারা? আইসোবার হচ্ছে ওয়াই আর জেড, এরা হচ্ছে পরস্পরের আইসোবার। ঠিক আছে? ওকে, লাস্ট আমাদের আজকের লাস্ট পড়া, লাস্ট। এখানে বলছে 1531 P4, এই 15টি অণুর মধ্যে কয়টা নিউট্রন আছে, এটা তোমার জিজ্ঞেস করছে। দেখো একটা জিনিস, এখানে আমাদের কাছে এই যে 15 আর 31 ফসফরাস, একটা যদি আমি পরমাণু নিই, এখানে আমাদের একটা পরমাণু যদি নিই, তাহলে এখানে আমাদের নিউট্রন থাকে কয়টা? 31 থেকে 15 বাদ দাও, তাহলে এখানে নিউট্রন থাকবে তোমার কাছে এখানে কয়টা বলো তো? 16টা থাকবে। ওকে, আচ্ছা, এটা কিন্তু একটা পরমাণু, এটা কিন্তু কি একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, খেয়াল করো এটা হচ্ছে একটা পরমাণু। তাহলে এটার অণু কিভাবে গঠিত হয়? ফসফরাসের অণু গঠিত হয় 4টা পি নিয়ে, তাহলে 31 15 P4, যেটাকে আমি কি বলতে পারি? একটা অণু বলতে পারি। এটা হচ্ছে আমার একটা অণু, একটি অণু। তাহলে একটা অণুতে নিউট্রন থাকবে তাহলে কয়টা? যেহেতু এখানে 4টা ফসফরাসের মতো, তাহলে 16 × 4, তাহলে 64টা থাকবে। তাহলে নিউটন থাকবে এখানে কয়টা? 64টা। তাহলে একটা অণুতে থাকে 64টা, বাট আমাকে জিজ্ঞেস করছে 15টা অণুর মধ্যে কয়টা থাকবে, তাহলে 15 × 64, তাহলে 15 × 64। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে 15 × 64, তাহলে 960টা। তাহলে আমার কাছে এখানে আছে 960, তাহলে 960 হচ্ছে আমার আনসার। শেষ আমাদের আজকের পর এখানে শেষ। তাহলে আমি বলি আমরা কী কী টাইপ কভার করছি আজকে, একটু যদি যাই তোমাকে দেখাই দিই কী কী টাইপ আজকে পড়ানো হয়েছে তোমাদের। দেখো আমরা আজকে তোমার এটা শেষ করে ফেলছি, এটা শেষ, সরি, আমরা এটা শেষ করছি, এটা শেষ করছি, এটা শেষ করছি, তারপর আমরা এটা শেষ করে ফেলছি। তাহলে আমাদের এই দুইটা টাইপ আমরা নেক্সট ক্লাসে করবো, ওগুলো বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে, কেমন? সো আজকে ক্লাস কেমন লাগছে তুমি জানাইতে পারো, আমি চেষ্টা করছি সর্বোচ্চ আমার রিপোর্ট দিয়ে ভালো পড়ানোর, কেমন? আজকে ক্লাসে কোন জায়গায় বুঝো নাই সেটাও কিন্তু একটু জানাবা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই আজকে ক্লাসে পড়াগুলো পড়ে রাখবা। নেট ডিস্টার্ব করছে একটু, এই জন্য এক্সট্রিমলি সরি, এই জন্য একটু ডিলে হয়ে গেছে, কাজটা বড় হয়েছে। সবাই ভালো থাকবা, যাই তাহলে, আসসালামু আলাইকুম।